কে? আমি মীরা, মানে তোমার ভাবি। দরজাটা একটু খোলো। দরজা খোলার পর ভাবি আপনি আমার রুমে? আজ না আপনার বাসর রাত? হ্যাঁ, কিন্তু তোমার ভাইয়া বললো তুমি নাকি পায়ে ব্যথা পেয়েছো, তাই এই ইঞ্জেকশনটা দিতে এলাম। ওই একটু পেয়েছি, তাই বলে বাসর না করেই দেবরের সেবা করতে হবে? তোমার এই হিংসুটে বরটা কি ভাববে বলো তো? এরই ভিতর ইঞ্জেকশন দেওয়া হয়েছে। যা ভাবার ভাবুক। তা তোমার গার্লফ্রেন্ড কয়টা দেবরজি? কি যে বলো না ভাবি, আমার মতো বাজে দেখতে ছেলের সাথে কোন মেয়ে প্রেম করবে? এরই মধ্যে আমার কেমন জানি অস্বস্তি লাগছে, আর গরমে গা ঘামছে। কি যে বলো, তুমি দেখতে যা সুন্দর আর কিউট, আমার তো মনে হয় তোমার অলরেডি 4-5টা গার্লফ্রেন্ড আছে। আমাকে দেখে লজ্জা পাচ্ছ বলতে? আরে লজ্জা পাবো কেন? সত্যি আমার কোনো গার্লফ্রেন্ড নেই। জানি জানি, মুখে বলছো কেউ নেই, কিন্তু ঠিকই একসময় দেখা যাবে তোমার গার্লফ্রেন্ড আছে। আর তাকে তোমার এই সুন্দর নরম বিছানায় নিয়ে কত আদর করছো। আরে তুমি এত ঘামছো কেন? এদিকে এসো, তোমার ঘাম মুছিয়ে দেই। এদিকে ইনজেকশনটা দেওয়ার পর থেকেই আমার কেন জানি গরম লাগছিল, আর এখন গরমের সাথে কেন জানি মনে হচ্ছে আমার ভাবির উপর কুনজর পড়ছে। বারবার নিজেকে সামলাতে চেষ্টা করছি, তবুও ব্যর্থ হচ্ছি। তখন আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, আরে কই ঘামছি, অনেক রাত হয়েছে, ভাইয়া তোমার জন্য অপেক্ষা করছে, তুমি দেরি করলে রাগ করতে পারে। না, তোমার ভাইয়া রাগ করবে না। আমার কাছে এসো, তোমার মুখের ঘাম মুছিয়ে দিই। বলেই নিজের বুকের উপর থেকে বিয়ের শাড়ির আঁচলটা সরিয়ে দেয়, আর আমার খুব কাছে চলে আসে। মীরা আমার কাছে আসার ফলে আমার চোখ শুধু বারবার মীরার বুকের দিকেই যাচ্ছে। কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি, নিশার ঘোরে বলছে কাব্য। তাই? আমাকে এভাবে দেখার কি আছে? তোমাকে দেখতে একদম আমার নীলার মতো লাগছে, মন চাইছে তোমাকে। এই নীলাকে? আর আমাকে বা কি? মীরা একদম আমার শরীরের বা গায়ের সাথে গা ঘেঁষে কথাগুলো বলল। নীলা আমার গার্লফ্রেন্ড ছিল, আর তোমার ওই সৌন্দর্য, তোমার গায়ের ঘ্রাণ ঠিক যেন নীলার মতো। মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে আদর করতে করতে সুখের সাগরে ভেসে যেতে। তাই তো কে মানা করেছে তোমাকে? আমিও তো তোমার মাঝে আজ হারিয়ে যেতেই তোমার ভাইকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে আদর করবে না কাব্য? এদিকে মীরা আমাকে জড়িয়ে ধরার ফলে আমার ভিতরের পশুটা জেগে ওঠে, আর মীরাকে বিছানায় ফেলে ওকে চুমো খেতে খেতে মীরার গা থেকে সব কাপড় ফেলে দেই, আর ওরা সারা শরীরের আদর করতে করতে হারিয়ে যায় এক অজানা সুখের দুনিয়ায়। আচ্ছা, আপনাদের পরিচয় দেওয়াই হয়নি, আমি কাব্য আহমেদ। আর ঘটনা আমার ভাবিকে নিয়ে। মূল ঘটনা কি এটা আপনারা গল্প পড়তে পড়তে জেনে যাবেন। চলেন তাহলে কাহিনী শুরু করি। পরের দিন ঘুম ভাঙলো বাড়িতে মা বাবার হইচই শুনে। ঘুম ভাঙতেই মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে আমার বুকের উপরে শুয়ে আছে। তার মুখ দেখতে পারছি না, কারণ মেয়েটার মুখ তুলে ঢেকে আছে। ওর সাথে যে আমি উলঙ্গ হয়ে আছি তা বেশ বুঝতে পারছি, কিন্তু এ কি, আমার ঘরে মেয়ে আসলো কি করে? না, মনে পড়ছে না। আমি কাঁপা কাঁপা হাতে মেয়েটার মুখের উপর থেকে চুল সরাতে যাকে দেখলাম, তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এ কি দেখছি আমি? আর ভাবি আমার রুমে একসাথে কিভাবে আসলো? কালকে তো ভাবি ফুলসজ্জা ছিল, আর ভাবিকে তো এখন ভাইয়ার রুমে থাকার কথা, তাহলে আমার রুমে ভাবি কিভাবে আসলো? উফ খোদা, ভাবতে পারছি না। যদি বাড়ির কেউ আমাদের এই অবস্থায় দেখে তাহলে কি হতে পারে তা ভাবতেই আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই যাওয়ারই কথা, কারণ কেউ যদি জানতে পারে বিয়ের প্রথম রাতেই বাড়ির বউ নিজের বরকে রেখে পরপুরুষের সাথে রাত কাটিয়েছে, আর ছেলেটা যদি তার দেবর হয়, তাহলে তো কথাই নেই। আমি মীরাকে ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরাতেই মীরা আমাকে যা বলল তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ মীরা ঘুমের মধ্যে বলল যে, উফ জান, ব্যথা লাগে তো, এইভাবে কেউ ঘুম থেকে ওঠায়? ভাবি আপনি আমার রুমে কিভাবে আসলেন, আর আমাদের এই অবস্থা কেন? উফ জান, এত ভাবি ভাবি করছো কেন? কাল রাতে তো আমার সারা শরীরে কত আদর করতে করতে সুন্দর করে জান, সোনা, ময়না, টিয়া পাখি বলে ডাকলে, আর সকাল হতে এত ভদ্র হয়ে গেলে। ভাবি কি বলছেন এসব? আমি আপনাকে আদর করছি মানে? আপনি আমার সাথে মজা করছেন তাই না? তোমার সব মজা লাগে তাই না? একটা মেয়ে তোমার বুকের উপর সারা রাত বিনা কাপড়ে ছিল, আর কখন সেই অবস্থায় তোমার সামনে রয়েছে
আর এটা তোমার মজা লাগে? এই জান, আমাকে আদর করো না প্লিজ। আমার না তোমার আদর আবার পেতে ইচ্ছা করছে। মানে আপনি সব কি বলছেন? কি বলছি বুঝতে পারছো না? বলেই ভাবি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আমার উপরে বসে পড়ে। তারপর আস্তে আস্তে তার মুখ আমার মুখের কাছে আনে। যেই ভাবি তার ঠোঁট আমার ঠোঁটে মিলিয়ে দিবে তখনই ঠক ঠক। ধুর, ভাল লাগে না। এই দেখো তো, আমাদের রোমান্টিক মুডটা নষ্ট করে দিল। বলে মীরা মানে ভাবি আমার থেকে সরে যায়। আমি দরজা খুলে দেওয়ার জন্য যেই দরজার দিকে পা বাড়াবো তখন কেন জানি মনে হচ্ছে আমার পা কোনো এক অদৃশ্য শক্তি ধরে রেখেছে, যে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না। বুকটা বারবার ভয় কেঁপে উঠছে। না জানি দরজার ওপারে আমার জন্য কি অপেক্ষা করছে। হয়তো সবাই আমাকে ভুল বুঝে মেরেই ফেলবে, কি আমার কথাই বিশ্বাস করবে না। কিন্তু যে বা যা হয়েছে তা আমি ইচ্ছা করে করি নাই বা করতে চাইও নাই। তারপর অনেক কষ্টে আস্তে আস্তে দরজার কাছে যাই, আর সেই দরজাটা খুলে দেই। হঠাৎ ঠাস ঠাস করে দুইটা চড় আমার গালে পড়ে, আর আমি অপরাধীর মতো মাথা নিচু করে আছি। এটা তুই কি করলি কাব্য? আজকের এই দিনটা দেখার জন্য তোকে আমরা লেখাপড়া করাচ্ছি। তোর কি বিবেক বুদ্ধির লোপ পেয়ে গেছে যে তুই এত বড় একটা খারাপ কাজ করতে পারলি? ভাইয়ের বাসর রাতে কিভাবে তুই তাকে বেঁধে রেখে তার বউকে, ছি, আমার এটা ভাবতেও ঘৃণা লাগছে। এদিকে রুমের ভিতর থেকে মীরার হু হু করে কান্না ভেসে আসছে। কিন্তু এই মেয়ে আবার কি জন্য কাঁদছে? কাদার কথা তো আমার। নিজের চোখের সামনে নিজের আজরাইলকে দেখতে পারছি। আম্মু আমি চুপ, একদম চুপ। তোর এই নোংরা মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। আম্মু বিশ্বাস করো, গতকাল রাতে আমার সাথে কি হয়েছে আমি নিজেও জানি না। কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে। বাহ ভাই বাহ, তুই তো দেখি নাটক ভালোই করতে পারিস। এমন ভাবে কথা বলছিস যেন তুই ভাজা মাছ উল্টে খেতেও জানিস না। তুই চাচাতো ভাই হওয়ার পরও তোকে আমরা নিজের ভাই মনে করতাম, আর তুই কিনা আমার সংসার শুরু হওয়ার আগেই শেষ করে দিলি। ভাইয়া তুই বিশ্বাস কর আমি বিশ্বাস? আর তোকে? মীরা, এই মীরা, কোথায় মুখ লুকিয়ে আছিস? ভাইয়ার কথা শুনে ভাবি কাঁদতে কাঁদতে বাইরে এসে ভাইয়াকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ভাইয়া চিৎকার করে বলল, খবরদার আমাকে ছবি না। তোর ওই নোংরা শরীরের কোনো অংশ আমার শরীরে লাগলে আমার শরীর নোংরা হয়ে যাবে। রাফি, তুমি এসব কি বলছো? আমি তো ইচ্ছা করে এসব করি নাই। যা হয়েছে তা তোমার ভাই জোর করে করেছে। প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি যদি আমাকে ভুল বোঝো তাহলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এদিকে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ভাবি এসব কি বলছে। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আজ পর্যন্ত কখনো অন্য ব্যবহার করা কাপড় পরি নাই। আর সেখানে আমার আগে তোকে কেউ ব্যবহার করেছে, তুই ভাবলি কি করে তোকে আমি মেনে নেব? চুপ, সবাই চুপ। কেউ আর একটা কথাও বলবে না। এই কুত্তার বাচ্চার জন্য কাউকে মরতে হবে না। আর রাফি, তোকেও ওকে মেনে নিতে হবে না। চাচি, তোমার ছেলে যা করেছে তা একদম ঠিক করে নাই। আর একটা কথা, তোমার ছেলে যদি আজকের পর এ বাড়িতে থাকে তাহলে আমরা বাড়ি আলাদা করব। তারপর আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবি, তুমি এই মেয়ের কাপড়ে রাখিস নিয়ে আসো। আর রিয়া, আমার আলমারি থেকে 10 লাখ টাকা নিয়ে আয়। আপনারা ভাবছেন রিয়াকে? রিয়া হলো আমার ছোট বোন। ওকে আমি খুব ভালোবাসি, কারণ আমার তো একটাই বোন। আম্মু, এই নাও টাকা। টাকা আমাকে দে। এটা তুই এই মেয়েটার হাতে দে। তারপর রিয়া টাকাগুলো ভাবির হাতে দিল। টাকা? আমি টাকা দিয়ে কি করব? এরকম লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকে পৌঁছে যাচ্ছে, আর আপনারা 10 লাখ টাকা দিয়ে আমার ইজ্জত কিনতে এসেছেন। আপনাদের বাড়িতে আমি সংসার করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমার সংসার করা তো দূরে থাক, আমাকে আমার ইজ্জত হারাতে হলো। নিজের ছেলের অপরাধ থাকতে আপনি আমাকে টাকা দিচ্ছেন? আপনি পারবেন আমাকে আমার হারানো ইজ্জত ফিরিয়ে দিতে? পারবেন আমার সাথে আপনার ছেলের বিয়ে দিতে? জানি পারবেন না, শুধুটা। ঠিক তখনই আব্বু এসে গম্ভীর ভাবে বলল, রাবেয়া, ওদেরকে বলো নিচে গায়ে দাঁড়িয়ে আছে, ওরা যেন আজকে এই বাড়ি এবং এই শহর ছেড়ে চলে যায়। আর তোমার ছেলেকে বলে দাও জীবনে বেঁচে থাকতে ভুল করেও যেন এই বাড়ির দিকে পা না বাড়ায়। আজ থেকে ও আমাদের জন্য মরে গেছে। আর ওকে এটাও বলে দাও ওর ভাগের সবকিছু ওর নামে লিখে দেওয়া আছে, যাতে ভবিষ্যতে এই সম্পত্তির ভাগের জন্য এই বাড়িতে আর না আসে। আম্মু আব্বু এসব কি বলছে? আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? চুপ বেয়াদব, একদম চুপ।
বের হয়ে যা এখান থেকে। আর একটা কথা শুনে যা, তুই যেহেতু এই মেয়েটার জীবন শেষ করে দিয়েছিস, তখন তোকে ওর জীবনটা আবার সাজিয়ে দিতে হবে। যদি কখনো কোনোদিন আমি শুনি তোর কারণে এই মেয়েটার কোনো ক্ষতি হয়েছে, তবে মনে রাখবি তোর কাছে আমরা সেদিন থেকে মৃত। আম্মু, রিয়া, ওকে বের হয়ে যেতে বল। ও যদি বের না হয় তাহলে ওকে আমার মরা মুখ দেখতে হবে। আম্মুর কথা শুনে বুকটা কেঁপে উঠল। আমি মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে আসি, কারণ ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আসার সময় মীরার দিকে তাকাতেই দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়লেও ওর ঠোঁটের ফাঁকে একটা হাসি ফুটে উঠল। যাই হোক, তারপর আমি গাড়িতে উঠে পড়ি। মীরাও আমার পিছন পিছন এসে গাড়িতে ওঠে। তারপর ওর ড্রাইভারকে কি যেন বলল। তারপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি বাড়ির দিকে এক নজরে তাকিয়ে আছি। বাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবতে লাগলাম পুরনো কথাগুলো। ভাইয়া আর মীরা ভাবি একসাথে ডাক্তারি পড়তো, তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বও ছিল, কিন্তু কেউ কাউকে ভালোবাসতো না। ভাইয়া যে হাসপাতালে কাজ করত সেখানকার এক নার্সকে পছন্দ করতো ভাইয়া, কিন্তু বড় আব্বার তাকে পছন্দ না। যেহেতু মীরা ভাইয়ার সাথে পড়তো, সেই সূত্রে গত 1 মাস আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে মীরা, আর তখন বড় আব্বার তাকে খুব পছন্দ হয়। তারপর মীরা আপুর বাবা মায়ের সাথে কথা বলে, বিয়ের কথাবার্তা ঠিক করে। তারপরে কি হলো তা তো আপনারা দেখতেই পেলেন। এই কি হলো? কি এত ভাবছো? নেমে পড়ো, আমরা এসে পড়েছি। ওহ, আমি কিছু না বলে মীরার পিছু পিছু একটা বাড়িতে যাই, আর গিয়েই সোফায় বসে পড়ি। মীরা ব্যাগ থেকে কাপড় বের করে বাথরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আর বাথরুম থেকে বের হয়ে যা বলল তাতে আমি চমকে উঠি, কারণ মীরা বলল যে, এই কুত্তার বাচ্চা, এখানে বসে তুই কি করছিস? যা ফ্রেশ হয়ে আয়। ভাবি, তুমি আমাকে খারাপ কথা বলে গালি দিচ্ছ কেন? ছি, এটা কি ভাষা? এই শোন, তুই এমন কোন মহান ব্যক্তি রে যে তোকে সম্মান করতে হবে? আর একটা কথা মনে রাখ, আজ থেকে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিব। এখন নে, এই কাগজটা সই করে দে। কিসের কাগজ এটা? তোর আর আমার বিয়ের কাগজ। এখন চুপচাপ সই কর। কি বিয়ের কাগজ মানে? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি বললি তুই? বিয়ে করতে পারবি না? না, পারবো না। দেখ কাব্য, ভালো ভালো সই করবে বলছি, না হলে আমি যে কি করব তা তুই ভাবতেও পারবি না। আপনার যা খুশি তাই করুন, আমার কিছু যায় আসে না। আপনি আমার যা ক্ষতি করার তা তো করেছেনই। এখনো কিছুই করি না মিস্টার কাব্য, তবে এবার করব। তুই যদি সাইন না করিস তাহলে এখন থেকে সোজা থানায় যাব, আর গিয়ে এটা বলবো যে তুই আমাকে ধর্ষণ করেছিস, আর আমাকে ধর্ষণ করতে তোর মা বাবা তোকে সাহায্য করেছে। এখন ভেবে দেখ, আমাকে ধর্ষণ করার দায়ে তোকে তোর জেল খাটতে হবে, সেইটাতে তোর মা বাবাকেও পুলিশের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। আচ্ছা, তোর কি ভালো লাগবে এটা দেখতে? না না, প্লিজ, আপনি এমনটা করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আমাকে কোথায় সাইন করতে হবে। এই নে, এখানে সইটা করে দে। তারপর আমি পেপারগুলো না দেখেই বা না পড়েই সাইন করে দেই। আমার সাইন করা দেখে মীরার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আমি সাইন করে বাথরুমে যাই গোসল করতে। ওখানে গোসল করা হয় নাই। গোসল করে বের হতেই মীরা বলল, এই যা, বাজার থেকে চাল, ডাল, শাক, সবজি ইত্যাদি কিনে নিয়ে আয়। তারপর আমার জন্য খাবার তৈরি করবি, আমার খুব ক্ষুধা লেগেছে। ভদ্রভাবে কথা বলুন ভাবি, আর আমি করব রান্না? অসম্ভব। আমি আপনার কেনা গোলাম নই যে আপনার সব কথা আমি শুনবো। ঠিক আছে, আমার কথা শুনতে হবে না, শুধু কষ্ট করে এই ভিডিওটা দেখ। কথাটা বলেই আমার দিকে ওর মোবাইলটা এগিয়ে দেয়। আমি মীরার হাত থেকে ওর মোবাইলটা হাতে নিয়ে যে মোবাইলের দিকে তাকিয়েছি, তখন আমার দুনিয়াটা যেন মুহূর্তের মধ্যেই থমকে গেছে। মনে মনে আকাশ ভেঙে পড়ছে আমার মাথার উপরে। একে দেখছি আমি, আমার বোনের গোসল করার ভিডিও মীরা এটা কোথায় পেল? আর এটা যদি কোনোভাবে লিক হয় তাহলে আমার বোনটার জীবনটাই শেষ হয়ে যাবে। না না, এ হতে পারে না। হ্যাঁ, এখন ভেবে দেখ আমার কথা শুনবি কি না। যদি না শুনতে চাস তো আমার মোবাইলে একটা মাত্র ক্লিক করব, আর সাথে সাথেই তোর বোনের এই 5 মিনিটের ভিডিও ভাইরাল হয়ে যাবে। একটা ডেভিল মার্কা হাসি দিয়ে কথাগুলো বলছে মীরা। আমি ভাবতে পারছি না কিছু। প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমার বোনের সাথে এমনটা করবেন না। ঠিক আছে, বলবো না, তবে মনে রাখ আজ থেকে তোকে আমার সব কথা শুনতে হবে। যদি কোনো রকমের চালাকি করার চেষ্টা করেছিস তো বুঝতেই পারছিস আমি কি করতে পারি।
আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথা শুনবো, সব কাজ করব। কথাগুলো বলে যেই বের হতে যাব তখনই মীরা পিছন থেকে বলল, এই শোন, বাজার যা এখন। বাজারে গিয়ে বাজার করে 1 ঘন্টার ভিতর তো বাড়িতে আসবি। যদি 1 মিনিটও লেট করিস না, তাহলে বাড়িতে ঢুকতে পারবি না। আমি আর কিছু না বলেই বাইরে আসি, আর একটা খালি রিক্সা দেখে রিক্সা চালককে থামতে সিগন্যাল দিলাম। কই যাবেন মামা? বাজারে যাবেন? ওঠেন মামা। তারপর রিক্সা করে বাজারে যাই, আর বাজারে গিয়ে লিস্ট অনুযায়ী সবকিছু কিনে বাড়িতে ফিরতে ফিরতে 7:30 বাজে। সন্ধ্যা 6টায় বাজারে গিয়েছিলাম, আর এখন বাজে 7:30। জানি না এখন আবার ভাবি কি করবে আমার সাথে। যাই হোক, আমি তো কোনোদিন বাজার করি নাই, আজকেই প্রথম। এটা জানলে হয়তো কিছু বলবে না। আমি বাড়ির কাছে আসতেই হঠাৎ আকাশে মেঘ জমতে লাগলো। বাড়িতে এসে কলিং বেল দিতেই ভাবি দরজা খুলে দিয়েই বলতে লাগলো, এই কুত্তা, এত সময় লাগে এইটুকু বাজার করতে? সরি, আগে কখনো বাজার করি নাই তাই। হয়েছে হয়েছে, আর কৈফিয়ত দিতে হবে না। সারা জীবন শুধু বাপের টাকা নষ্ট করেছিস। দেখি কি কি বাজার করেছিস। বলে আমার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বলল, কি কিনেছিস এগুলো? সব পচে যাওয়া কাঁচা বাজার কিনে এনেছিস কেন? ওই টাকাগুলো কি তোর বাপের কামাই করা যে এইভাবে নষ্ট করেছিস? কথাগুলো বলেই আমার দিকে ব্যাগটা ছুড়ে দেয় আর বাড়ির দরজা বন্ধ করে দেয়। আমি তখন বললাম, এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? আজকে রাতে তুই বাইরে থাকবি, তোর আজকে আর এ বাড়িতে জায়গা নেই। দেখুন, মজা করবেন না, আকাশটা অনেক অন্ধকার হয়ে এসেছে, যে কোনো সময় বৃষ্টি পড়ে। এরই মাঝে বৃষ্টি পড়তে শুরু করলো। অনেক ডাকাডাকির পরেও মীরা দরজা খুলে দেয় না। আমি দরজার কাছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাক ভেজা হচ্ছি, তবুও মীরা ভাবি দরজা খুলছে না। সময় যত যাচ্ছে বৃষ্টির প্রকোপ ততই বাড়ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডায় আমি দরজায় বসে পড়ি। দরজায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যাই বুঝতেই পারি নাই। এদিকে মীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আচ্ছা, আপনারা ভাবছেন মীরা খাবার কোথায় পেল? আমি বাজারে যাওয়ার পর মীরা কাছের একটা হোটেল থেকেই খাবার কিনে আনে, কারণ মীরা জানতেন আমি এই সময়ের মধ্যে এত বাজার করতে পারবো না। পরের দিন পাখির কিচিরমিচির শব্দে মীরা ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই দেখে সকাল 9টা বাজে। মীরা উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয় হাসপাতালে যাওয়ার জন্য, আর দরজা খুলতেই দেখে আমি দরজায় মাথা দিয়ে শুয়ে আছি। এদিকে আমাকে এইভাবে শুয়ে থাকতে দেখে মীরার মাথায় রাগ উঠে যায়। তখন সে ডাক দিয়ে বলল, কুত্তার বাচ্চা, খুব ঘুমানো হচ্ছে না? আমার রাতের ঘুম মনের শান্তি কেড়ে নিয়ে এখন বাইরে ঘুমানো হচ্ছে। তোর কারণে আজ আমার হাসি খুশি পরিবারটা হাসতে ভুলে গেছে। অবশ্য মনে মনে বলল মীরা। তখন রাগের মাথায় মীরা আমাকে একটা লাথি দেয়, আর সাথে সাথেই আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে যাই, কিন্তু কোনো হুঁশ নেই। তখন মীরা বলল, এ কি, কুত্তার বাচ্চাটা এভাবে পড়ে গেল কেন? কোথাও মরে টরে গেল না তো? না, ও এভাবে তাড়াতাড়ি মরে যেতে পারে না। ওকে অনেক কষ্ট পেতে হবে, অনেক অনেক। দেখি একটু বেঁচে আছে কিনা। তারপর মীরা কাব্যর কাছে যায় আর কাব্যর গায়ে হাত দিতে মীরা শিউরে ওঠে, কারণ মীরা কাব্যর গায়ে হাত দিতে বুঝতে পারে কাব্যর শরীর জ্বরে একদম পুড়ে যাচ্ছে। তারপর মীরা কাব্যর পা ধরে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যায় আর ওর ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন দিয়ে দরজায় তালা দিয়ে হাসপাতালে চলে যায়। এরপর দুপুর 3টার দিকে আমার জ্ঞান ফেরে। আমি চোখ খুলতেই দেখি আমি আমার রুমের মেঝেতে শুয়ে আছি, আর শরীরটা খুব দুর্বল লাগছে। শরীরের দিকে তাকিয়ে দেখি গতকালকে যে কাপড় পরেছিলাম তা এখনো পরেই আছি। যাই হোক, তারপরেও কোনো রকমে বাথরুমে যাই গোসল করতে, আর বাথরুম থেকে বের হতে দেখি মীরা একটা খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কি রে, তোর শরীর এখন কেমন আছে? মোটামুটি ভালো। আচ্ছা, একটা কথা বলি, আমি রুমের ভিতরে কি করে আসলাম? কিন্তু মীরা আমার কথার কোনো জবাব না দিয়ে বলল, ভালো থাকলেই ভালো। আর রুমে কি করে আসলি? মানে এই বাড়িতে যেহেতু আমি ছাড়া আর কেউ নেই, তাহলে ভাব তোকে কে এনেছে। বুঝতে পেরেছি। এখন কথা বাদ দিয়ে এই নে, খাবারগুলো খেয়ে ওই ওষুধটা খেয়ে নে। আমি গতকাল থেকে না খেয়ে আছি, আর আজকে সকাল থেকেও কিছু খাইনি, তাই কোনো কিছু না ভেবেই খাবারগুলো ওর হাত থেকে নিয়ে খেতে লাগলাম। খাবার খাওয়া হলে মীরা বলল, খাওয়া হয়েছে, এবার রান্নাঘরে যা, আমার জন্য খাবার তৈরি কর। মীরার কথা শুনে যেন আমি অবাক হয়ে গেলাম। তারপর বললাম, আমি রান্না করব? এভাবে অবাক হওয়ার কিচ্ছু নেই। তোর জন্য কি বাহির থেকে কেনা খাবারগুলো এমনি এমনি এনেছি? তুই যে খাবারগুলো খেলি ওগুলোর দাম জানিস? এগুলোর দাম কে দিবে? আমি মীরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস?
যা আমার জন্য খাবার তৈরি কর। ভাবি, আমি রান্না করতে পারি না। মাথা নিচু করে কথাটা বললাম। কি বললি? রান্না করতে পারবি না, তাই না? তাহলে কি পারিস? হ্যাঁ, এটা পারিস যে কিভাবে একটা নিরীহ নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফেলে কিভাবে তার সর্বনাশ করা যায়, কিভাবে একটা হাসি খুশি পরিবারকে দুঃখের সাগরে ভেসিয়ে দেওয়া যায়। মীরা রাগ করে বলল কথাগুলো, কিন্তু আমি তার কথার কিছুই বুঝলাম না। মানে কি বলছেন এগুলা? কিছু না, যা এখন খাবার তৈরি কর। বলেই মীরা বাথরুমের দিকে যাচ্ছে। তখন আমিও আর কিছু না বলে রান্নাঘরে চলে যাই রান্না করতে। তারপর অনেক কষ্টে কোনো রকমে রাতের জন্য খাবার তৈরি করি। বাড়িতে থাকতে আম্মু যখন রান্না করতো তা দেখে একটু একটু শিখেছিলাম, কিন্তু আগে কখনো রান্না করি নাই। যাই হোক, রান্না করা খাবারগুলো টেবিলে রাখতেই মীরা খাবার টেবিলে এসে একটা চেয়ারে বসে পড়ে। আর বসতে বসতে বলতে লাগলো, দেখি কেমন রান্না করতে পারিস, মানুষ খেতে পারবে তো? আমি এতটাও খারাপ রান্না করি না যে মানুষ খেতে পারবে না। আর যদি মানুষ খেতে না পারে তাহলে রাস্তার কুকুর অন্তত খেতে পারবে। কি বললি? আমি রাস্তার কুকুর? তুই খা তোর খাবার। কথাটা বলেই আমার গায়ে ভাতের প্লেট ছুঁড়ে মেরলো মীরা। প্লেটটা আমার কপালে লেগে অনেকটা কেটে গেল। এটা কি হলো? আপনি আমার উপরে এইভাবে ভাতের প্লেট ছুঁড়ে দিলেন কেন? উফ, কপালটা মনে হয় কেটেই গেল। হাতে একটু রক্ত দেখলাম। ঠিক হয়েছে, তোর সাথে তো এটাই হওয়া দরকার। উত্তাল বাচ্চা কোথাকার। দেখুন, আপনি কিন্তু একটু বেশি বলছেন। এই কথাগুলো যে আমাকে শোনাচ্ছেন, যদি আপনি মেয়ে না হয়ে আপনার জায়গায় কোনো একটা ছেলে বলতো তাহলে তার যে কি অবস্থা করতাম আপনি ভাবতেও পারতেন না। কি করবি রে তুই? তোর কি করার ক্ষমতা আছে? শোন, আমার একটা পশমের ক্ষতিও করতে পারবি না তুই, বুঝলি? হ্যাঁ, আপনার কোনো ক্ষতি করতে পারবো না। কি আর করতে পারি? আমার হাত পা যে বাঁধা। ছোটবেলায় দেখতাম বাবা বিনা কারণে মাকে মারতো। মার সহ্য করতে না পেরে মা অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলতো। তাই আমার মা ছোট থেকেই শিখিয়েছে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়, যার কারণে আপনাকে কিছুই বলতে পারছি না। আমার মা আমার কাছ থেকে কথা নিয়েছিল যে আমি কোনোদিন যেন কোনো মেয়ের গায়ে হাত না তুলি। আর সবচাইতে বড় কথা কি জানেন? বাড়ি থেকে বের করে দেওয়ার সময় মা বলেছিল যে আপনার খেয়াল রাখতে। ওই, তোর প্যাচাল বন্ধ কর। তোর মা তোকে কি শিক্ষা দিয়েছে তা আমার জানার দরকার নেই। আমার খুব ক্লান্ত লাগছে, আমি এখন ঘুমিয়ে যাব। আর তুই আমার পা টিপে দিবি। আর যদি না দিতে চাস তাহলে তোর বোনের কথাটা একটু ভেবে দেখিস। আপনারা কি ভাবছেন মীরা না খেয়ে থাকবে? মোটেও না। মীরা বাহির থেকে যা খেয়ে এসেছে তাতে রাত কেটে যাবে। মীরা উঠে যাওয়ার পর আমি বাথরুমে যাই আর কাপড়ে লেগে থাকা খাবারগুলো পরিষ্কার করে মীরার রুমে যাই। ওর রুমে গিয়ে দেখি ও চোখ বন্ধ করে আছে। আমি গুটি গুটি পায়ে বিছানার একপাশে বসে মীরার পা টিপে দিচ্ছি। এদিকে হঠাৎ আমার বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। একদিন আম্মুর পা টিপে দিতে বলেছিল আমাকে। আম্মু পায়ের ব্যথায় হাঁটতেই পারছিল না, কিন্তু তার কষ্টকে না বুঝে তাকে অবহেলা করে আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। আর আজকে সেই আমাকেই এমন একটা মেয়ের পা টিপতে হচ্ছে, যার কারণে আমাকে আমার পরিবার থেকে আলাদা হতে হয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। এদিকে মাঝরাতে মীরার ঘুম ভেঙে যায়। ও পায়ের দিকে তাকিয়ে দেখে কাব্য ওর পায়ের উপর মাথা দিয়ে শুয়ে আছে। মীরা ঘুমন্ত অবস্থায় কাব্যকে দেখে ওর কেমন যেন মায়া লাগছে। কি মায়াবী নিষ্পাপ চেহারা, মনে হচ্ছে কাব্য যেন কথাটা আপন। মন চাচ্ছে কাব্যর মাথায় পরম যত্নে একটা চুমুকে দিতে। মীরা তখন নিজের অজান্তে কাব্যকে একটা হঠাৎ চুমু দিয়ে ফেলে। তারপর হঠাৎ কি যেন মনে করে বিছানা থেকে উঠে পড়ে আর আলমারি খুলে একটা গোপন ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করে বেলকনিতে চলে যায়। তারপর চেহারা বসে পরম মায়ায় ডায়েরিটা স্পর্শ করতে করতে ডায়েরির প্রথম পাতায় খুলে পড়তে শুরু করে। আজ আমি খুব খুশি, কারণ আজ আমার কলেজ লাইফের প্রথম দিন। অনেক দিনের ইচ্ছা আর সত্যি হতে চলেছে। সবসময় ভাবতাম কবে কলেজের মাটিতে পা দিব। যাই হোক, কলেজে এখন ঢুকতেছি। তখনই হঠাৎ কে যেন আমাকে ডাক দিল। ওই নীলা, তুই এখানে? ও সরি, আমি তো আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমার নাম নীলা, বাবা মায়ের দ্বিতীয় আর সবচেয়ে আদরের মেয়ে। তারপরে আমি বললাম, কেন, আমি কি আসতে পারি না? আরে আমি তা বলেছি নাকি? তা বল, কি মনে করে আমাদের কলেজে ঘুরতে এসেছিস নাকি? ঘুরতে আসবো কি জন্য? আমি এই কলেজে পড়তে আসি, এখানেই অ্যাডমিশন নিয়েছি। বলিস কি, তুই এখানে ভর্তি হয়েছিস? কই, আগে তো দেখিনি। আরে সতীন, আমি তো এতদিন দাদুর বাড়িতে ছিলাম, তাহলে দেখবি কি করে? ও তাই বল, তা কোন ডিপার্টমেন্ট? এই তো বিজ্ঞান।
তাহলে তো আমাদের সাথেই চল ক্লাসে যাই। চল। তারপর দুজন ক্লাসে যায়। রিমা ওর ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। হঠাৎ দেখি একটা ছেলে লাল টি শার্ট পরে মাথা নিচু করে আসছে। ছেলেটাকে দেখে কেন জানি না বুকের ভেতর কিছু একটা বেজে উঠলো হঠাৎ। এই সতীন, এই চকলেট বয়টা কে রে? কাকে তুই চকলেট বয় বলছিস? এটা তো এলার্জি বয়। কেন রে, এমন একটা কিউট বয়কে তোরা কেন দুঃখের অ্যালার্জি বয় বলছিস? তো আর কি বলবো, তোর এই চকলেট বয়কে আমি একবার প্রপোজ করেছিলাম। জানিস কি বলেছিল? আরে আরে, ওইদিকে না তাকিয়ে এইদিকে তাকা। ফ্ল্যাশব্যাক। কাব্য, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলুন আপু, কি বলবেন? আরে, তুমি আমাকে আপু বলছো কেন? তাহলে কি বলে ডাকবো? কেন, সোনা, বাবু, জানু বলে ডাকবে। কি বলছেন? এগুলা তো লাভাররা তাদের ভালোবাসার মানুষকে বলে, তাহলে আমি কেন আপনাকে এগুলা ডাকবো? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে ভালোবাসতে পারবো। কেন? কেন, আমি কি দেখতে সুন্দর না? নাকি আমার নাক বোচা, দেখতে কালো, মুখে গন্ধ, নাকি? আরে না না, আপনি দেখতে পরীর মতো, যে কেউ আপনাকে প্রথম দেখায় প্রেমে পড়বে। আসলে কি হয়েছে জানেন তো, আমার আম্মু আমাকে বলেছে যে বিয়ের আগে প্রেম ভালোবাসা ঠিক নয়। এখন প্রেমে পড়লে বা কোনো সম্পর্ক জড়িয়ে পড়লে জীবনে শুধু কষ্ট আর কষ্টই পাবো, যার ফলে আমার ভবিষ্যৎ জীবন অন্ধকারে ঢেকে যাবে। এখন আপু আপনি বলুন, আমি কি এতই বোকা যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবো? আরে দূর, সব বাবা মাই তো তাদের সন্তানকে এসব বলে, তাই বলে কি তারা প্রেম করে না? তারা করে বলে কি আমাকেও প্রেম ভালোবাসা করতে হবে? আমি তো আগে নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর এসব নিয়ে ভাববো। আমি এখন আসি আপু, কেমন? টাটা। এখন বুঝলি তো কেন তোর চকলেট বয়কে আমরা অ্যালার্জি বয় বলি? আর একটা কথা বলছি শোন, শুধু আমি একা নই, আরো অনেকেই তোর এই চকলেট বয়কে প্রপোজ করেছিল, কিন্তু সবাইকে সে এক কথাই বলেছিল, এই শালা শুধু অ্যালার্জি বয় নয়, সেই সাথে জাতীয় ভাই হলেও ভালো হতো। ওই সতীনের ঘরে সতীন, কখনো তুই নিজের মুখ আয়নায় দেখেছিলি যে এমন একটা চকলেট বয়কে প্রপোজ করতে গিয়েছিলি? জানিস তোকে দেখতে কেমন লাগে? একদম পচা ডোবা রাজরানীর মতো লাগে। তোর জন্য তো আমাদের বাড়ির পাশে কদম আলীর ছেলে আক্কাস আলী ঠিক আছে। হ্যাঁ আসছে আমার চাঁদের দেশের রাজকুমারী রে, তোর জন্য মনে হয় সালমান খান অপেক্ষা করছে। সালমান খান আসবে কি আসবে না জানি না, তবে এই চকলেট বয় তো কনফার্ম আমার জন্য অপেক্ষা করবে, ভালোবাসবে, আর বছর ঘুরতে না ঘুরতে বিয়েও হবে। আর দেখ না ওর নাকটা কত সুন্দর, যে কেউ ওর নাক দেখে মনে করবে যে ওর নাক ফোটানো হয়েছে। তুই তো 20 সালের সেরা জোক শোনালি রে সতীন, এটা কোনোদিন হবার নয়। তাই নাকি? তাহলে আজ থেকে দেখতে থাক, আগে আগে হোতা হে ক্যা। কেন, কি করবি তুই? নীলা রিমাকে কিছু না বলে কাব্যর কাছে যায়, গিয়ে দেখে ও মাথা নিচু করে আছে। তারপরে নীলা বলল, হাই, আমি নীলা, আমি কি এখানে বসতে পারি? কাব্য মাথা উঁচু করতেই দেখে একটা অপরূপ সুন্দরী মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। এ যেন রূপকথা রাজকুমারী। কাব্য মনে মনে বলে উঠলো, মন চাচ্ছে তাদেরকে তাকিয়েই থাকি। কাব্য নীলাকে প্রথম দেখে আবলার মতো তাকিয়ে আছে, আর একটু লজ্জাও লাগছে ওর তাকানো দেখে। নীলা নিজেকে সামলে নিয়ে কাব্যকে বলল, কি হলো, আমার দিকে এভাবে হা করে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? কিছু না। তারপর তাকে বসার জন্য জায়গা দিলাম, এদিকে আমিও বসে পড়লাম। হাই, আমি নীলা, আর তুমি? হ্যালো, আমি কাব্য আহমেদ। আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? ও মা, বোকা ছেলে বলে কি, এতটুকু বুঝতে পারছো না? আমরা যখন একসাথে পড়ি তখন তুমি করেই বলতে পারি, তাই না? তাও ঠিক। এইটা বুঝতে পারছো? আচ্ছা, আমরা যখন একসাথে পড়ি তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? না না, একদম না। আমার কোনো মেয়ে বন্ধুর দরকার নেই। আর আপনার যদি বন্ধুর দরকার পড়ে তাহলে এখানে অনেক ছেলে আছে যারা আপনার সাথে বন্ধুত্ব করতে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। তা আছে, কিন্তু তারা তো তোমার মতো ভালো নয়। আমাকে দেখে আপনার কেন মনে হচ্ছে যে আমি ভালো? আমি তো খারাপ ছেলেও হতে পারি। না, হতেই পারো না। ক্লাসের সবাই তোমার নামে কত ভালো ভালো কথা বললো, তাই আমি মনে করি তুমি অন্য সবার থেকে ভিন্ন। অন্যের কাছ থেকে শোনা সব কথা কিন্তু সব সময় সত্য নাও হতে পারে। ঠিক তো। আসলে আমি তো এটা ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক, আমরা 1 মাস সাধারণ বন্ধুর মতোই থাকি। এর মাঝে যদি আমার বা তোমার যে কোনো একজনের মনে হয় যে আমাদের মাঝে বন্ধুত্ব ঠিক নয়, তখন হয় তোমার রাস্তায় তুমি আর আমার রাস্তায় আমি। কিন্তু কোনো কিন্তু নয়। এখন তোমার মোবাইল নাম্বারটা দাও। কাব্য প্রথমে দিতে চাইছিল না নাম্বার,
কিন্তু আমি কাব্যর কাছ থেকে এক প্রকার জোর করেই ওর মোবাইল নাম্বারটা নিলাম। এরপর থেকেই আমাদের বন্ধুত্ব শুরু হয়। দুজন একে অন্যের লেখাপড়ায় সাহায্য করি। আর আমি যখন কিছু না বুঝলে তখন ও আমাকে বুঝিয়ে দেয়, আর আমি ওকে। ওকে যখন আমি বোঝাই তখন কাব্য শুধু আমার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতো, যা দেখে কলেজের সব ছেলেমেয়েরা আমাদের খুব হিংসা করত। এভাবে দেখতে দেখতে 3 মাস চলে যায়। আমি কাব্যের ওপর দুর্বল হয়ে পড়েছি। শুধু আমি বললে ভুল হবে, কাব্য যে এখন আমাকে ভালোবাসে তা বুঝতে আমার আর বাকি নেই। সবসময় ও আমাকে শাসনের ওপর রাখে। যাই হোক, আমি একদিন কলেজে একটা আম গাছের নিচে বসে বই পড়ছিলাম। ঠিক তখনই কাব্য আমার কাছে আসে। ওই নীলা, চলো আজকে তোকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব। তাই নাকি? তা কোথায় যাবি? চল না, যাওয়ার পর দেখতে পারবি। তারপর দুজন একসাথে কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা ভাড়া করি। আর রিক্সা একটা পার্কের কাছে আসতেই রিক্সাওয়ালা মামাকে থামতে বলে কাব্য। আমি রিক্সা থেকে নেমে দেখি আমরা একটা পার্কের সামনে, যেখানে সাধারণত প্রেমিক প্রেমিকারা আসে। কিরে, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? ভিতরে চল, তাহলেই বুঝতে পারবি। তারপর কাব্য আমাকে নিয়ে ভেতরে চলে যায়। একটু যাওয়ার পর কাব্য বলে উঠল, এই নীলা, এখন তুই একটু তোর চোখটা বন্ধ কর। কেন? আরে কর না। আচ্ছা ঠিক আছে। তারপর কাব্যের কথা মতো আমি চোখ বন্ধ করি। আমি ঠিক বুঝতে পারলাম আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দূর যাওয়ার পর কাব্য বলল, এবার চোখ খোল নীলা। আমি চোখ খুলতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ আপনা আপনি আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কারণ আমি চোখ খুলতে দেখি যে কাব্য একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি ওকে কিছু বলতে যাব, তার আগেই কাব্য বলতে লাগলো, নীলা, প্রেম ভালোবাসা কি তা আমি জানি না, আর কখনো জানতেও চাই না। কলেজে যেই দিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর সেই প্রথম দেখাতেই আমার কেন জানি মনে হয়েছিল হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। নীলা, তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়ের সাথে বন্ধুত্ব দূরের কথা, আপু ছাড়া কথা পর্যন্ত বলি নাই। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই তোমাকে মনে মনে পছন্দ করে ফেলেছিলাম। আর জানো, যদি ওই দিন তুমি আমার সাথে বন্ধুত্ব না করতে, বিশ্বাস করো আমি নিজেই সেদিন তোমার সাথে বন্ধুত্ব করতাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই যে তোমার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে আমার প্রতি তোমার যে ছোট ছোট দুষ্টু মিষ্টি ঝগড়া, রাগ, অভিমান করতে, তখন তা ভাঙাতে আমার খুব ভালো লাগতো। আর এই ভালো লাগা যে কখন ভালোবাসায় রূপ নেয় তা আমি বুঝতেই পারি নাই। নীলা, তুমি কি হবে আমার এই তৃষ্ণার্ত মনের রানী? হবে কি আমার মায়ের আদরের বৌমা? তারপরে ঠাস চরের শব্দে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কাব্য আমাকে ভালোবাসে এটা শুনে খুশিতে আমার চোখ দিয়ে পানি পড়ছে। এদিকে আমি চর খেয়ে মাথা নিচু করে ভাবতে লাগলাম, তাহলে কি নীলা আমাকে ভালোবাসে না? সেই জন্যই হয়তো আমাকে চর মারলো। ছি, আজ আমার কারণে এত ভালো একটা মেয়ে বন্ধু আমি হারাতে চলেছি। এটা ভাবতেই চোখ দিয়ে পানি পড়ছে। আমি চোখের পানি মুছে যেই চলে যাচ্ছি, ঠিক তখনই পিছন থেকে নীলার ডাক। ওই, কোথায় যাস আমাকে একা ফেলে রেখে? জানি না। জানিস না মানে? একটা চর খেয়ে বলছিস জানিস না? তাহলে আমার বাকি জীবনের দায়িত্ব কিভাবে নিবি? হে খোদা, এ আমি কাকে ভালোবাসলাম? নীলার মুখে ভালোবাসার কথা শুনে সাথে সাথেই পিছন থেকে সামনে ঘুরে দাঁড়ালাম আর খুশি হয়ে বললাম, কি বললি নীলা? আরেকবার বল, তুই কাকে ভালোবাসিস? কাকে আবার? আমার সামনে যে ভীতু দাঁড়িয়ে আছে। জানিস, তোকে আমি প্রথম দিন থেকেই ভালোবাসি। তাই তো তোর সাথে বন্ধুত্ব করি নিজে থেকে, আর বিভিন্নভাবে বোঝাতে থাকি যে তোকে আমিও ভালোবাসি। কিন্তু তুই বোঝার চেষ্টাও করতি না। সত্যি তুই আমাকে ভালোবাসিস? আবার জিগাই, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমি আর কিছু না বলে নীলাকে খুশিতে শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে আরে, কি করছিস? সবাই দেখছে তো, আমার বুঝি লজ্জা করে না? ওহ সরি। আমি নীলাকে ছেড়ে দিয়ে বলি, সরি, আসলে খুশিতেই তোমাকে জড়িয়ে ধরেছি। তোমার মুখে ভালোবাসে কথাটা শুনে নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই। তারপর দুইজন পাশের একটা বেঞ্চে পাশাপাশি বসে পড়ি, আর আমরা আমাদের ভবিষ্যৎ প্ল্যানগুলো নিয়ে সুখের একটা কাল্পনিক জগৎ তৈরির কথা একে অপরকে বলতে থাকি। আর এভাবেই শুরু হয় আমাদের সম্পর্কে নতুন এক অধ্যায়। অন্যান্য ছেলেদের মতো কাব্য কখনো আমাকে বাজে কথা মানে রুমমেটের কথা বলতো না, বরং আমি ফাজলামি করে ওকে বলতাম। তখনও আমাকে বোঝাতো ও আমার সাথে যা করার তা বিয়ের পর বৈধভাবেই করতে চায়। ও কখনো আমি খারাপ উদ্দেশ্যে আমাকে স্পর্শ করতো না। এতে ওর প্রতি আমার ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে যায়। এভাবে দেখতে দেখতে আর 2 মাস কেটে যায়। কাব্য, এই কাব্য। আম্মু ডাকছিলে? হ্যাঁ,
শোন, আজকে আমরা সবাই তোর দাদুর বাড়িতে যাচ্ছি। ওখানে 6 থেকে 7 দিনে থাকবো। তুই তো যেতে পারবি না, তাই আজকে কলেজ থেকে সোজা বাড়িতে আসবি, কোথাও আড্ডা দিবি না। ঠিক আছে আম্মু। এরপর আমি ফ্রেশ হয়ে কলেজ চলে গেলাম। তারপর কলেজ যেতেই হঠাৎ মনে হলো, হায় খোদা, সবাই তো দাদু বাড়িতে যাচ্ছে বলেছে, তাহলে আমি কি করে এতদিন থাকবো? নিজেকেই হাত পুড়িয়ে রান্না করতে হবে ভাবতেই মনটা খারাপ হলো। তখন মুখ গোমরা করে বসে আছো কেন? তোমার কি কোনো কারণে মন খারাপ? আর বলিস না, সবাই দাদুর বাড়িতে বেড়াতে যাচ্ছে, শুধু আমি ছাড়া। এরই মাঝে হঠাৎ বৃষ্টি পড়তে লাগলো। এই নীলা, তাড়াতাড়ি এখান থেকে চল, না হলে বৃষ্টিতে ভিজবো। না, আমি কোথাও যাব না। আমি আর তুমি এখন একসাথে বৃষ্টিতে ভিজবো। জানো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বরের সাথে বৃষ্টিতে ভিজবো। এই কথা বলতে না বলতেই আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো নীলা। আমি নীলাকে কিছু বলবো যে আমার বৃষ্টির পানিতে ভেজা নিষেধ, কিন্তু নীলার মায়া ভরা মুখের দিকে তাকিয়ে আর কিছু বললাম না। ওর সাথে আমিও বৃষ্টিতে ভিজতে লাগলাম আর উপভোগ করতে লাগলাম। নীলা উপভোগ করছে বৃষ্টি, আর আমি উপভোগ করছি আমার বৃষ্টিবিলাসী নীলাকে। কিন্তু এদিকে প্রচুর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার খুব ঠান্ডা লাগছে। তাই নীলাকে বললাম, নীলা, অনেকক্ষণ তো ভিজলে, চলো এখন তোমাকে তোমার হোস্টেলে রেখে আসি, আমার একটুও ঠান্ডা লাগছে। কি, তোমার ঠান্ডা লাগছে? যাও যাও, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও আর জ্বরের ওষুধ খেয়ে নিও। আরে আমি একা যাব কেন? চলেন, আপনাকে রেখে তারপর আমি বাসায় যাব। তাহলে আর কিছুক্ষণ ভিজবো আমি, প্লিজ। না, একদম না, অনেক হয়েছে। তারপর নীলাকে এক প্রকার জোর করে নিয়ে ওর হোস্টেলে রেখে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি সবাই দাদু বাড়িতে চলে গেছে, বাড়ি একদম ফাঁকা। তারপর আমি গায়ের পানি মুছে ভেজা কাপড় পাল্টিয়ে ফ্রিজ থেকে খাবার বের করি আর তা গরম করে খেয়ে ঘুমিয়ে পড়ি। রাতে কেন জানি খুব ঠান্ডা লাগছিল, তাই আলমারি থেকে কম্বল বের করে শুয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে একদম। অনেক চেষ্টা করেও বিছানা থেকে উঠতে পারলাম না, তাই আবারও ঘুমিয়ে গেলাম। অন্যদিকে নীলা কলেজে এসে অনেকক্ষণ ধরে কাব্যর জন্য অপেক্ষা করছে, কিন্তু কাব্য আসার কোনো লক্ষণই নেই। অবশেষে বিরক্ত হয়ে কাব্যকে ফোন দেয় নীলা। তারপরে কাব্য মোবাইলে দেখে কল আসে। মোবাইলে দেখে কাব্য তাকিয়ে দেখে নীলা কল দিয়েছে, তাই কোনোরকম কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করে কাব্য বলল, হ্যালো নীলা, বলো। কোথায় তুমি? তোমার গলা এমন লাগছে কেন? আমি বাড়িতে, আর আমার সামান্য একটু জ্বর কি, তোমার জ্বর? আর সেটা তুমি আমাকে এখন বলছো? এই, তোমার বাড়ির ঠিকানা দাও তো। কিন্তু কাব্য কোনো উত্তর দিল না। কি হলো, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো কাব্য, কি হলো, কথা বলছো না কেন? কোথাও ওর কিছু আবার হলো না তো? কেন চোখে কালকে জোর করলাম বৃষ্টিতে ভিজতে? আঙ্কেল আন্টিও বাড়িতে নেই। উফ, কি যে করি, খুব চিন্তা হচ্ছে। যদি ওর বাড়ির ঠিকানাটা জানতাম তাহলে ওকে দেখতে যেতে পারতাম। কি রে নীলা, কি ভাবছিস এত? সেই থেকে ডেকেই যাচ্ছি, কিন্তু তুই কিছুই বলছিস না। হ্যাঁ রে, একটু চিন্তায় আছি। আচ্ছা, তুই কি কাব্যর বাড়ির ঠিকানা জানিস? কেন জানবো না? 3 রাস্তার মাথায় কি ওর নাম বললে যে কেউ তোকে বলে দেবে। তোকে অনেক অনেক ধন্যবাদ রে, আমি এখন যাচ্ছি। আরে শোন তো, এইটা তো বল, তুই ওর বাড়িতে কেন যাবি? চাপ বাবা, চলে গেল। রিমার কথা মতো আমি কাব্যদের বাড়িতে আসি। ওদের বাড়িটা বাহির থেকে দেখতে সত্যি অনেক সুন্দর। বাড়িতে একটা গার্ডেন আছে দেখছি। যাক, আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক শৌখিন দেখছি। কিন্তু এ কি, বাড়ির দরজা খোলা কেন? দরজায় হাত দিতেই সম্পূর্ণ দরজা খুলে গেল। বাড়ির ভেতরে ঢুকতে দেখি কাব্য মেঝেতে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে ওকে যেই তুলতে যাব, এ কি, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তারপর আমি অনেক কষ্টে কাব্যকে তুলে পাশের একটা রুমে নিয়ে যাই। এখন কি করব কিছুই মাথায় আসছে না। ও, মনে পড়েছে, ছোটবেলায় জ্বর আসলে আম্মু মাথায় পানি ভেজা কাপড় দিয়ে গা মুছে দিত, এতে নাকি জ্বর কমে। তাই আমিও কাব্যের শার্ট খুলে ওর গা মুছে দিচ্ছি। কিন্তু এ কি, ওর জ্বর তো কমছে না, বরং বেড়েই চলেছে। এখন কি করি? আচ্ছা, রিমাকে ফোন দিয়ে দেখি। হ্যালো নীলা, বল। তুই একটু কষ্ট করে একটা ডক্টর নিয়ে কাব্যদের বাড়িতে আসতে পারবি? ডাক্তার কেন? কিছু হয়েছে নাকি? আর বলিস না, কাব্যের গা জ্বরে পুড়ে যাচ্ছে, কি করব বুঝতেছি না। আচ্ছা, তুই ওর পাশে থাক, আমি ডাক্তার নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়। কিছুক্ষণ পর রিমা ডক্টর নিয়ে আসে। ডক্টর কাব্যকে দেখছে। জ্বর তো অনেক বেশি। ওর জ্বর কখন থেকে বলতে পারবেন? না, বলতে পারবো না। কালকে আমার সাথে বৃষ্টিতে ভেজার সময় একবার বলেছিল ওর নাকি ঠান্ডা লাগছে। তারপর আজকে যখন এখানে আসি তখন ওকে মেঝেতে পড়ে থাকতে দেখি।
তারপর ওকে ওষুধ খাইয়ে পানি দিয়ে গা মুছে দিই যাতে জ্বর কমে, কিন্তু ওর জ্বর কমার থেকে বেড়েই চলেছে দ্বিগুণ। ও, বুঝতে পেরেছি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন। আর একটা কথা, রোগী মানে উনি কি বিবাহিত? না, কেন বলুন? এ মুহূর্তে ওষুধের থেকে ওনার বউয়ের প্রয়োজন বেশি ছিল। যাই হোক, এগুলো ওকে খাইয়ে দেন। যদি রাতের ভিতর জ্বর না কমে তাহলে হাসপাতালে নিয়ে যাবেন। তারপর ডক্টর চলে যায়, সাথে রিমাও। তবে যাওয়ার আগে আমাকে সব ওষুধ কিনে দিয়ে যায়। এরপর আমি কোনো রকমে কাব্যকে ওষুধ খাইয়ে দিই। তার কিছুক্ষণ পর দেখি কাব্য জ্বরে কাঁপছে, তাই আমি বিছানার পাশে রাখা কম্বল ওর গায়ের উপরে দিয়ে দিই। তাতে ওর কাঁপুনি কমছে না, তাই ওর কাঁপুনি বন্ধ করতে বাধ্য হয়ে আমি কাব্যকে জড়িয়ে ধরি, আর কাব্য আমাকে জড়িয়ে ধরে। ওর মুখের দিকে তাকিয়ে দেখি এক রাতে মানুষটা কতটা শুকিয়ে গেছে। জ্বরে ওর ঠোঁট জোড়া কাঁপছে। ওর ঠোঁট জোড়া দেখে কেন জানি আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম, আর মাতালের মতো ওর ঠোঁট চুষতে থাকি। তখন হঠাৎ কাব্য জ্বরের ঘরে আমাকে ওর নিচে ফেলে দেয়, আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আর আপন করে নেই নিজের সাথে। আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। দুজনেই হারিয়ে যাই সুখের এক অজানা জগতে। তারপর কখন যে কাব্যের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আমার যখন ঘুম ভাঙে তখন নিজেকে কাব্যের বুকের ওপর আবিষ্কার করলাম। কাব্য আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তারপর মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 12টার কাছাকাছি। তখন হঠাৎ নিজের দিকে তাকাতেই লজ্জা পেয়ে যায়। ছি, এটা কি করে করলাম আমি একটা মেয়ে হয়ে এটা করতে পারলাম? ও আমাকে কি ভাববে? এরকম হাজারো চিন্তা করতে করতে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে হোস্টেলে ফিরে যাই আমি। এদিকে এই ঘটনার কয়েকদিনের মধ্যে কাব্য সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আর এই ঘটনার জন্য আমার কাছে ক্ষমা চাই, যদিও সেদিন ওর কোনো অপরাধ ছিল না। সে যাই হোক, আমাদের সম্পর্ক এখন আগের থেকেও মজবুত হয়েছে। কাব্য আমাকে সবসময় পর্দা করতে বলে, মানে বোরখা পরে চলতে বলে। প্রথমে আমি একটু পড়তে দ্বিধাবোধ করতাম, কারণ এই যুগে আমি কেন বোরখা পরে চলবো, কিন্তু কিছুদিন পর জানি না কেন নিজের অজান্তেই বোরখা পরে চলতে থাকি। এভাবে দেখতে দেখতে আরো 2 মাস চলে যায়। এর ভেতরে জানি না ওর কি হলো। ইদানিং কাব্য যেদিন ওদের বাড়িতে কেউ থাকতো না, সেদিনই কাব্য আমাকে ওর বাড়ি নিয়ে যেত আর আমার সাথে শারীরিক সম্পর্ক করত। আমি প্রথম ওকে মানা করলেও ওর জেদের কাছে হার মেনে যাই এক সময়। আমি এটা ভেবে সবকিছু উজাড় করে দিয়েছি যে ও তো আমাকে ভালোবাসে আর আমাকেই তো বিয়ে করবে, তাহলে সমস্যা কি? কারণ আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম। কিন্তু দিন দিন কাব্যের নেশা যেন বাড়তে থাকে। এখন ও শুধু ওর বাড়িতেই নয়, এমনকি আমার হোস্টেলেও আসতো, যা আমার অনেক বান্ধবী জানতো, কিন্তু কেউ কিছু বলতো না, কারণ ওরাও ওদের বিয়েদের নিয়ে এখানে আসতো। আর আজ কিছুদিন থেকে লক্ষ্য করছি আমার মেয়েলি কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই আমি গোপনে একজন মহিলা ডক্টরের কাছে যাই আর জানতে পারি আমি নাকি মা হতে চলেছি। এ কথা শুনে হঠাৎ আমি খুব অবাক হয়ে গেলাম, তাই আমি খুব ভয় পেয়ে গেলাম আর কাব্যকে কল দিলাম। জান বলো। কাব্য, তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে? তুমি বলেছো আর আমি দেখা করব না, এটা কখনো হতে পারে? বলো কোথায় আসবো। আর এমনিতেও জানি না আজ কেন যেন খুব খুশি খুশি লাগছে। আচ্ছা, তুমি এই জায়গায় আসো, আমি এখানে অপেক্ষা করছি। ওকে জান, মাত্র আধা ঘন্টা কষ্ট করো, আমি আসতেছি। লাভ ইউ। লাভ ইউ টু। তারপর আমি কাব্যের জন্য অপেক্ষা করতে লাগলাম, যেখানে কাব্যকে আসতে বললাম। তখনই হঠাৎ করে বাড়ি থেকে আম্মু কল করলো। কি ব্যাপার, আম্মু এই সময় কল দেওয়ার কারণ কি? এই সময় তো কখনো কল দেয় না, তাই কলটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, বলো। মা, তুই আজকে একটু বাড়িতে আসতে পারবি? কেন আম্মু, কোনো সমস্যা? আর তোমার গলা এমন লাগছে কেন? আর বলিস না, তোর বাবা কয়েকদিন থেকে অসুস্থ, তাই তোদের 2 বোনকে দেখতে যাচ্ছে। কি? আব্বু অসুস্থ আর তুমি আমাকে এখন বলছো? আমি আজকেই আসছি। তারপর কলটা কেটে দিলাম আর কাব্যকেই কল দিলাম। হ্যালো নীলা, এই তো আমি বাড়ি থেকে বের হচ্ছি। সরি বাবু, তোমাকে আজকে ডেকেছি বলে, কিন্তু আজকে তোমার সাথে দেখা করতে পারবো না। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? বাড়ি থেকে আম্মু কল করে বলল আব্বু নাকি অসুস্থ, তাই। আচ্ছা ঠিক আছে, তা কবে আসবে? এই তো 1 সপ্তাহ পর, আর এসেই তোমাকে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা তাই, আমি তাহলে ওয়েট করব। আর হ্যাঁ, সাবধানে যাবে,
আর বাড়ি পৌঁছে আমাকে কল দিবে। বাই। তারপর কলটা কেটে পার্ক থেকে সোজা বাস কাউন্টারে চলে যাই, আর সেখান থেকে সোজা রংপুরের বাস ধরে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কলিং বেল দিতেই কেউ একজন দরজা খুলে দেয়। আমি তাকিয়ে দেখি বাবা আমার সামনে দাঁড়িয়েছে। আমি আব্বুকে দেখে সাথে সাথেই আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আব্বু তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই তো? আরে পাগলি মেয়ে আমার, এভাবে কাঁদছিস কেন? আমি তো একদম ঠিক আছি। তাহলে আম্মু যে বললো? আমি মিথ্যে বলেছিলাম। সেই কবে ঢাকায় গেছিস? এর মধ্যে একবারও কি আমাদের দেখতে এসেছিলি? আমাদের বুঝি কষ্ট লাগে না? তাই বলে মিথ্যা বলবে? তোমাদের ধারণা আছে আমি কতটা টেনশনে ছিলাম? আচ্ছা আচ্ছা হয়েছে, তোর এই বুড়ো ছেলে মেয়ে দুটাকে পরে বকিস, আগে ভিতরে চল। তারপর ভেতরে যেতেই হঠাৎ করেই মাথাটা চক্কর দিয়ে পড়ে যাই আমি। ওগো, মেয়েটা এভাবে পড়ে গেল কেন? একটু পানি আনো না। এই নাও পানি। ওগো, আমার মেয়েটার জ্ঞান ফিরছে না কেন? তুমি একটু পাশের বাসায় রহিমা আপাকে ডেকে আনো। মিসেস রহিমা একজন গাইনি ডাক্তার। তারপর নীলার আব্বু ডাক্তার রাহিমাকে ডেকে নিয়ে আসলেন। ডাক্তার রহিমা নীলাকে দেখে একটা ইঞ্জেকশন দেন। তারপরে নীলার মা রহিমা আপাকে জিজ্ঞাসা করলো, আপা, আমার মেয়েটা এভাবে জ্ঞান কেন হারিয়ে ফেললো? পরে বলছি, আগে মিষ্টি আনেন। আরে আপা, পরে মিষ্টি খাইয়েন, আগে বলেন মেয়েটার কি হয়েছে? খুব চিন্তা হচ্ছে তো। আরে ভাবি, এত চিন্তা কেন করছেন? চিন্তা ছেড়ে আগে মিষ্টি মুখ করেন। আপনার মেয়ে মা হতে চলেছে, তার মানে আপনারা নানা নানি হতে চলেছেন। কি? নীলা মা হতে চলেছে? কথাটা শুনে নীলার মা বাবা দুইজন চমকে ওঠে। তখন নীলার মা বলল, আমার মেয়ে মা হতে চলেছে মানে? ওর তো এখনো। তারপরে নীলার মা কিছু একটা বলতে যাবে, তার আগেই নীলার বাবা বলল, ভাবি চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, আর মিষ্টি আপনার বাড়িতে পৌঁছে দেব। ডাক্তার রহিমা চলে যেতেই নীলার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই নীলা দেখলো তার মা বাবা যেন নিয়ে কথা বলছে। নীলার জ্ঞান ফিরতে দেখে তার মা বাবা তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তাই নীলা বলে উঠল, এ কি, তোমরা আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? কেন তাকিয়ে আছিস? বুঝতে পারছিস না? তোর পেটে কার বাচ্চা? কোথায় কার কাছ থেকে পেট বাঁধালি পোড়ামুখী? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। আসলে আম্মু হয়েছে কি, তারপর ভয়ে ভয়ে সব বলে দিই। কাব্যর সাথে যা যা হয়েছিল, ওর সাথে পরিচয় থেকে শুরু করে এ পর্যন্ত যা যা হয়েছে সব আম্মুকে বলে দিলাম। তারপর আম্মু বলল, ছি, তুই আমার মেয়ে হয়ে এটা করতে পারলি? দে ছেলেটার নাম্বার দে। তারপর আম্মুকে কাব্যর নাম্বার দিই। আম্মু নাম্বারটা নিয়ে বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পর আম্মু কাঁদতে কাঁদতে এসে বলল, এই নে, তোর নাগরের সাথে যত পারিস কথা বল, ঢলাঢলি কর। তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেল। আম্মু যাওয়ার পর আমি মোবাইল কানের কাছে নিতেই ওপাশ থেকে কাব্য যা বলল তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ ও আমাকে যা বলল তা কোনোদিন আমি মুখেও নিতে পারবো না। তারপরও ফোনটা রেখে কাঁদছি আর ভাবছি, শেষ পর্যন্ত তাহলে আমি একটা ভুল মানুষকে ভালোবাসলাম। যাকে ভালোবাসে আমি আমার সব কিছু উজাড় করে দিলাম, সে আজ আমার সাথে। আমি আর ভাবতেও পারছি না। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, কি অপরাধ ছিল আমার তোমার এই মিষ্টি চেহারার প্রেমে পড়ার? যাকে মন থেকে ভালোবাসলাম সেই তুমি আমার মনটা ভালো না বেশে আমার দেহটাকে ভালোবাসলে। এই ছিল তোমার মনে? তোমার যদি মেয়ের শরীর লাগতো তাহলে কেন তুমি কোনো পতিতালয় খুঁজে নিলে না? কেন আমার জীবনটা নষ্ট করলে? এভাবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম থেকে উঠে দেখি এখন রাত 10টা বাজে। আমি এখন শেষবারের মতো আমার মা বাবার আর এই স্বার্থের দুনিয়াটাকে প্রাণ ভরে দেখে নিব। তারপর এই কষ্টের হাত থেকে মুক্তি নিব। তুই আমাকে মাফ করিস বাবু। পেটে হাত দিয়ে বললাম, আমি তোকে পৃথিবীর মুখ দেখতে দিচ্ছি না বলে আমাকে ভুল বুঝিস না। কি করব বল? নিজের অপরাধ ঢাকতে গিয়ে আমি যে তোকে মেরেও ফেলতে পারবো না, আবার তোকেই স্বার্থপর পৃথিবীতে আনতেও পারবো না। আনলে যখন তুই তোর বাবার কথা জিজ্ঞেস করবি তখন যে আমি তোকে জবাবও দিতে পারবো না। তোকে যে বলতেও পারবো না তুই আমার ভালোবাসার মানুষের অবৈধ সন্তান। তুই তো জানিস না এই নিষ্ঠুর পৃথিবী কতটা খারাপ। তবে তুই চিন্তা করিস না, তোকে আমি এই অন্ধকার কবরে একা যেতে দিব না। তোর সাথে আমিও থাকবো, আর ওপারে তোর বাবার জন্য অপেক্ষা করব। হে খোদা, জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু তবুও আমাকে সেই পাপ করতে হবে। যদি সে তার ভুল বুঝতে পারে তবে পরকালে তাকে আমাদের সাথে মিলিয়ে দিও।
তুমি ওকে কোনো কষ্ট দিও না আল্লাহ। আমার মৃত্যুর সাথে যেন ও সব কষ্ট আমার সাথেই কবরে দাফন হয়ে যায়। এদিকে মীরা ডায়েরিটা জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বোন, তোর মৃত্যুর জন্য যে যাই তাকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। তুই যতটা কষ্ট পেয়েছিস তার থেকে দ্বিগুণ কষ্ট আমি ওকে দিব। ওর জীবনটা আমি ছাড়খাড় করে দিব। এইভাবে দেখতে দেখতে 1 মাস চলে যায়। এই 1 মাসে মীরা আমাকে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই নির্যাতন করেছে। রাত জাগতে জাগতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে, শরীর আগের থেকে অনেকটা চিকন হয়ে গেছে। আর মাঝে মাঝে তো এতটাই অত্যাচার করেছে যে মনে হয়েছিল রাতে ঘুমের মধ্যে ওকে মেরে ফেলি। অবশ্য অনেক রাতে মারতেও গিয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা শক্তি আমাকে তা করতে বাধা দিত। মনে হতো কেউ একজন আমার কানে কানে বলছে, দেখ কাব্য, মীরা যা করছে তার তোকে ভুল বুঝে করছে, তুই ওর ভুলটা ভেঙে দে। কিন্তু কি ভুল তা আজও বুঝতে পারি নাই। তারপর একদিন দুপুরে আমি ঘুমিয়ে আছি, তখন স্বপ্নে দেখি যে একটা মেয়ে কাঁদতেছে। মেয়েটাকে পিছন থেকে দেখে মনে হচ্ছে সে আমার কতদিনের চেনা। আমি যখন মেয়েটার কাছে গিয়ে যেই তার কাঁধে হাত রাখতে যাব, তখনই মোবাইলের শব্দে ঘুম ভেঙে যায়। মোবাইলের দিকে তাকিয়ে দেখি ভাইয়া কল করেছে। কল রিসিভ করব কি না করব ভাবতে ভাবতেই হঠাৎ কি মনে করে যেন কলটা রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, বল, এতদিন পর কি মনে করে কল করলি? কাব্য, আমি জানি ভাই তুই আমার উপর রাগ করে আসিস, কারণ আমি তোর সাথে যা করেছি তা একদম ঠিক করিনি। তুই কি এটা বলতে কল করেছিস? না, তুই প্লিজ আজকে আমার সাথে একটা জায়গা দেখা কর, প্লিজ, মানা করিস না, তোকে আমার অনেক কিছু বলার আছে। ঠিক আছে, বল কখন দেখা করব? যদি পারিস এখনই আয়, আমি এখানে বসেই আছি। ঠিক আছে, আসছি ভাইয়া। তারপর কল কেটে দিয়ে রেডি হয়ে ভাইয়ার দেওয়া ঠিকানায় চলে যাই। ওখানে গিয়ে দেখি ভাইয়া একটা মেয়ের সাথে বসে আছে। আমিও ওদের কাছে যেতেই ভাইয়া আমাকে দেখে বলতে লাগলো, এ কি ভাই, তোর এই অবস্থা কেন? আমার কথা বাদ দে, কেন ডেকেছিস সেটা বল। তবে ভাইয়া একটা কথা বলতো, তুই আমার নামে মিথ্যা বলেছিলি কেন? আর আমাকে কেন ডেকেছিস তোর আর মীরার ডিভোর্সের কাগজ দিতে নাকি? আরে আমি মীরাকে কেন ডিভোর্স দিতে যাব? ওর সাথে আমার বিয়ে হলে তোকে ডিভোর্স দেবো। মানে কি বলছিস ভাইয়া তুই? আমার ঠিক কিছুতেই আমার মাথায় ঢুকছে না। কাব্য, মীরার সাথে আমার কোনো বিয়ে টিয়ে হয় নাই। আমাদের বিয়েটা একটা নাটক ছিল, আর মীরা তোকে কাছে পাওয়ার জন্য এটা করেছে। আমি ভাইয়ার কথা ঠিক কিছুই বুঝতেছি না। কাব্য, তুই হয়তো আমার কথা বুঝতেছিস না, তোকে সবটা বুঝে বলছি, শোন। আগে এটা বলতো, তুই মীরাকে কি আগে থেকে চিনতি? কই না তো। ও আচ্ছা, শোন, এ হলো রিমা, যার কথা তোকে বলেছিলাম। আমরা দুজন একে অপরকে ভালোবাসি। একদিন আমাদের পার্কে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন রিমা আসে না, বরং মীরা আসে আর বলে যে ও রিমাকে অপহরণ করেছে, আর ওর কথা মতো কাজ না করলে ও রিমাকে মেরে ফেলবে। বিশ্বাস কর ভাই, আমি শুধু রিমাকে বাঁচানোর জন্য মীরা আমাকে যা যা বলেছে আমি তাই তাই করেছি, এবং ওর কথা মতো মীরাকে বিয়ে থেকে শুরু করে তোকে ওর জালে ফাঁসাতে আমি ওকে সব রকম সাহায্য করেছি। ভাই, তুই আমাকে ভুল বুঝিস না। এখন তুই যেভাবে পারিস তুই ওর জাল থেকে বের হওয়ার চেষ্টা কর। আর একটা কথা, আমার সাথে যখনই মীরা তোর সম্পর্কের কথা বলতো, তখনই তোর নাম শুনলেই ওর চোখ দেখে মনে হতো ওর চোখ দিয়ে যেন প্রতিশোধের আগুন জ্বলছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আসছি। তা তোরা বিয়ে করছিস কবে? আমাদের তো আজ 10 দিন হলো বিয়ে হয়ে গেছে। ওহ, বিয়ে করে ফেলেছিস? আমাকে তোরা একটাবার মুখের কথাও বললি না। সবই কপাল। তা আম্মু আব্বু কেমন আছে? আছে একরকম, তোর জন্য চাচি সব সময় কাঁদে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি বলে তারপর আমি ওখান থেকে চলে আসি। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি মেয়েরা কেন এরকম করলো। আর আমি তো আগে ওকে ভালো করে চিনতামও না, তাহলে কিসের প্রতিশোধ আমার থেকে নিতে চাইও, যার কারণে শুধু আমার নয় নিজের চরিত্রেও দাগ লাগাতে পিছু পা হলো না। আমাকে তা জানতেই হবে। এসব ভাবতে ভাবতে বাড়িতে এসে দেখি যে দরজা খোলা। ভাবলাম হয়তো মীরা হাসপাতালের থেকে চলে এসছে। তখন হঠাৎ বাড়ির ভিতর থেকে কারো হাসির শব্দ আসছে। আমি দরজা খুলে ভিতরে যেতে দেখি একটা খুব অপরূপ সুন্দরী মেয়ে মীরার সাথে বসে কথা বলছে। মেয়েটাকে দেখে মনে হয় কোনো স্বর্গ থেকে উঠে আসা রাজকুমারী। তখন মীরা আমাকে আসতে দেখে বলে উঠল, এই তুই মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ, বাহিরে যাবে, অন্তত একটা ফোন করে তো বল যে আমি বাহিরে যাচ্ছি। আর আমি কতবার কল দিলাম, কলটাও রিসিভ করলি না। কতটা টেনশন হচ্ছিল আমার, তুমি জানো? আসলে আমি কি ব্যাপার, আজ এত ভালো করে কথা বলছে আর সাথে মেয়েটাকে? এই মানুষটা আবার কোন ভাবনার জগতে হারিয়ে গেল। আচ্ছা,
তোমার যদি মন না চায় তাহলে বলার প্রয়োজন নাই। আসলে তেমন কিছু না, তোমরা গল্প করো, আমি খাবার। এই একদম না, আগে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। আর হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, এই হলো আমার কাছের বান্ধবী মনি, একটা জরুরি কাজে এখানে আসছে, তো সেই কাজের জন্য ওকে এখানে 3 মাস মতো থাকতে হবে। তাই আমি বলছিলাম কি, তুমি যদি কিছু মনে না করো তাহলেও আমাদের সাথে এই কয়েকদিন থাকবে। আর আমাদের তো অনেকগুলো রুম খালি পড়ে আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওনার যতদিন ইচ্ছা এখানে থাকতে পারে। ভাই, আপনারা ভাবছেন মেয়েটা সুন্দরী দেখে থাকতে বলছি তা নয়, মেয়েটা আসার কারণে বদমাইশ মাইয়াটা একটু ভালো করে কথা বলছে দেখে বললাম। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। এদিকে মীরা, তোকে বলেছিলাম না, আমি বললে না করবি না, চল খাবার টেবিলে যা। চলো। তারপর আমিও ফ্রেশ হয়ে খেতে গেলাম, আর ওরা কথা বলছে। আরে এত কম খাচ্ছিস কেন? যা লাগবে নিয়ে খা। আর শোন, আমার বাড়িতে কোনো লজ্জা করবি না, তোর যা যা লাগে আমার জিনিস ব্যবহার করতে পারিস, কোনো সংকোচ করবি না। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, আমি এখানে আসার পর তোর একটা জিনিসের উপর আমার চোখ গেছে, বলতে পারিস পছন্দও হয়ে গেছে। আমার কাজ হয়ে গেলে আমি কিন্তু তোর চোখে ধুলো দিয়ে তা নিয়ে যাব। ঠিক আছে, জানি আর তা নিস, চোখে ধুলো দেওয়া লাগবে না। এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির ছাদে এসে রাতের আকাশ দেখছি। ঠিক তখনই, কি ব্যাপার জিজু, একা একা এই মেঘাচ্ছন্ন আকাশে কি দেখছেন? মানুষ তো পরিষ্কার আকাশে কোটি তারার মাঝে সুন্দর একটা চাঁদকে দেখে, তাহলে আপনি কি দেখছেন ওই আকাশে? মনি, সব মানুষ যে রাতের আকাশে তারা ভরা আকাশের সৌন্দর্য দেখতে ছাদে আসে এমনটা নয়। আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে যারা এই মেঘে ঢাকা আকাশটাকেই বেশি ভালোবাসে। কি জানি, আমার তো এটা জানা ছিল না। যাই হোক, একটা কথা বলছি শোনেন। ধরুন আপনি কাউকে ভালোবাসলেন, প্রথমে মনে হলো তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ, কিন্তু কিছুদিন পর হঠাৎ আপনার জীবনে এমন কেউ এলো, তখন আপনার মনে হলো আপনি যাকে ভালোবাসেন তার ভিতর নতুন অতিথিও তুলনায় সৌন্দর্য বা অন্য কিছু কম আছে, তখন আপনি কি করবেন? যদি মন থেকে কাউকে ভালোবাসা যায় তাহলে আর ভিতরে কোনো কমতি আপনার কাছে কিছুই মনে হবে না। আর যদি তার সৌন্দর্য দেখে আপনি ভালোবাসেন তাহলে তা আপনার কাছে ভালোবাসা নয়। আর ভালোবাসা তো সেটাই যেখানে সৌন্দর্য উঁচু নিচু নেই, যেখানে আছে শুধু মনের মিলন। আর এখন যদি আপনি আমার কথা বলেন তাহলে আমি বলবো আমি আমার জীবনে একজনকেই ভালোবাসি, আর সে আমার কাছে সবার থেকে আলাদা, যার দুনিয়া জুড়ে আমি ছিলাম আর আমার দুনিয়া ছিল সে। তারপর ছাদ থেকে নিচে নেমে আসি। এভাবে দেখতে দেখতে প্রায় আরো 2 মাস কেটে যায়। মনি মেয়েটার সাথে আমার ভালোই বন্ধুত্ব হয়েছে, আর মীরাও এখন আমার সাথে খারাপ ব্যবহার করে না। তবে ইদানিং দেখছি মনি মেয়েটা আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে, কথায় কথায় গায়ে ঢলে পড়ে, আবার মীরার অনুপস্থিতিতে হঠাৎ করে জড়িয়ে ধরে চুমু দিয়ে পালিয়ে যায়। তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মীরা মুস্কি হাসতে হাসতে বাথরুম থেকে বের হচ্ছে। তাই জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, পাগল হলেন নাকি? আজকে আপনাকে এত হাসি খুশি লাগছে যে? হঠাৎ তখনই মীরা আমার দিকে তাকিয়ে আমার কথার কোনো জবাব না দিয়ে মুখ কালো করে চলে গেল। এটা কি হলো কিছুই বুঝলাম না। যাক, আমিও বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে বাইরে যেতেই শুনতে পাই মীরা মনিকে বলছে, দোস্ত, আমি আজকে আমার বাবার বাড়িতে যাব, কালকে আসবো, তুই একটু তোর দোলা ভাইকে দেখে রাখিস কেমন? তুই না বললেও দেখে রাখতাম, আর এখন যেহেতু তুই বললি তখন তোর বরকে আমি আরো স্পেশাল ভাবেই রাখবো। আচ্ছা মীরা, তুই না বলেছিলি তোর মা বাবা তোকে বাড়িতে যেতে মানা করেছে? হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু এখন যেতে বলেছে, আর কালকে আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা তোরা থাক। তারপর কথাগুলো বলে মীরা চলে যায়, আর আমি খাবার টেবিলে যেতেই মনিও খাবার খেতে এলো। তারপর দুজন খাবার খেয়ে দিনটা গল্প করে কাটিয়ে দিলাম। তারপর আমি রাতে খাবার খেয়ে রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। তখন মনি এলো। এই নাও দুলা ভাই, ফলের জুসটা খেয়ে নাও। আমি জুস খাই না। থাক, খেতে হবে না, আমি কত কষ্ট করে জুসটা তোমার জন্য বানিয়ে আনলাম, যখন জুসটা খাবে না তাহলে কি আর করা, এটা ফেলে দিই। থাক, ফেলে দিতে হবে না, আমাকে গ্লাসটা দেও বলে মনির দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল ওর দিকে। মনিকে আজ লাল শাড়ি ভেজা লাগছে না, অসম্ভব রকমের সুন্দর লাগছে। আমার তাকানো দেখে মনে লজ্জা পেয়ে বলল, এভাবে কি দেখছো? কালকের পর থেকে তো আমাকে আরো কাছ থেকে দেখতে পারবে। মানে?
কিছু না, জুসটা খাও। তখন আমি কিছু না বলে জুসের গ্লাসটা হাতে নিয়ে একটু একটু জুসের গ্লাসে চুমুক দিচ্ছি, আর মনি আমার পাশে বসে আমার সাথে গল্প করছে। জুসের গ্লাস শেষ হওয়ার পর হঠাৎ করেই মাথাটা চক্কর দিয়ে উঠল, সেই সাথে ভিতরের পশুটাও জেগে উঠেছে। চারপাশটা কেমন যেন ঘোলাটে দেখছি। হঠাৎ কেন জানি মনে হলো আমার পাশে নীলা লাল শাড়ি পরে আমাকে ওর কাছে রাখছে। আমি ওকে জড়িয়ে ধরে বিছানায় চাদরের আড়াল হয়ে গেলাম। পরের দিন কারো চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি দরজার দিকে তাকাতেই দেখি যে মীরা কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। আমি মনিকে বুকের উপর থেকে সরিয়ে কাপড় ঠিক করে রুমের বাইরে আসতেই কে যেন মাথায় একটা খুব জোরে বাড়ি দিল, আর আমি সাথে সাথেই মাটিতে পড়ে যাই। চোখের সামনে ঝাপসা ঝাপসা কি যেন দেখতে পাচ্ছি। আব্বুর মতো কেউ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর কিছু একটা বলছে। মীরা মা, এই কুকুরটার জন্য আমাদের মানাতে গিয়েছিলে, ওকে যেন মাফ করি। তুমি তো বলেছিলে এই চরিত্রহীনটা ভালো হয়ে গেছে। একটা কথা কি জানিস, কুকুরের যতই সোজা করতে চাস না কেন, তা বাঁকাই থাকবে। শুধুমাত্র তোর কথা আর তোর পেটের বাচ্চার কথা ভেবে ওকে মাফ করতে চেয়েছিলাম। এখন তো ওকে। কথাটা বলেই কাব্যর বাবা কাব্যকে মারতে শুরু করলো। মারের চোটে কাব্যর গা ফেটে রক্ত বের হয়েছে। কাব্যর মার দেখে মীরা খুব কাছে। এদিকে কেউ কাব্যর বাবাকে আটকাতেও পারছে না। কাব্যকে মারতে মারতে যখন হাতে লাঠি ভেঙে যায় তখন তিনি বলেন, এই সবাই গিয়ে গাড়িতে উঠে পড়ো। আর একটা কথা, কেউ যদি এই জানোয়ারটাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করো তাহলে তার যে কি হাল করব তা বুঝতেই পারছো। আর মা, তুমিও আমাদের সাথে চলো। বলেই তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। তার পিছন পিছন সবাই বের হয়ে যায়। সবাই বের হতেই মনি রুম থেকে বের হয়ে মীরার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আর মনির পেছন পেছন মীরাও চলে যায়। শুধু পেছন ফেলে যায় কাব্যর রক্তাক্ত দেহ। তারপরে 7 বছর পর। মনি, এই মনি, কোথায় তুমি? দেখে যাও তোমার পাজে ছেলে আমার জামা কাপড়ে কি অবস্থা করেছে। এই একদম আমার আব্বু সোনাকে পাজি বলবে না, বলে দিচ্ছি। আর তোমার জামা কাপড় নষ্ট করেছে, বেশ করেছে। কি বেশ করেছে? দাঁড়াও দেখাচ্ছি বলে মনিকে বুকের ভিতরে টেনে নিলাম। এটা কি হলো? তুমি আমার কাপড়টা নষ্ট করে দিলে কেন? বেশ করেছিস। কি করবে তুমি? হ্যাঁ মনিমা কোথায়? তোরা নিচে গাড়ি অপেক্ষা করছে। এই ছাড়ো, বাবা ডাকছে। তাড়াতাড়ি গোসল করে বের হও, আমাদের যেতে হবে তো নাকি? তারপর রানা মনিকে ছেড়ে গোসল করতে চলে যায়। আর রানার গোসল হলে মনিও গোসল করে নেয়। আচ্ছা, ওরা তৈরি হোক। এ সুযোগে সামান্য একটু পরিচয় দেই আপনাদের। মনিকে আপনারা আগে থেকে চেনেন, আর রানা সে হয়তো বুঝতে পারছেন। রানা মনির বর। আজ 6 বছর হলো ওদের বিয়ে হয়েছে। মনির কিছু শারীরিক সমস্যার কারণে এত বছর পর ওরা সন্তান নিয়েছে। ওদের ছেলে রোহানের বয়স এখন 3 মাস। আর আজকে ওরা চট্টগ্রাম থেকে চলে আসছে ঢাকায়। যদিও মনি যেতে চায় না অতীতের কথা ভেবে, কারণ মনির একটাই ভয়, যদি ওখানে গেলে ও সবকিছু হারিয়ে যায়। তারপর ওরা দুইজন রেডি হয়ে মনির বাবার কাছে আসে। বাবা ঢাকায়, ওর না গেলে হয় না? মা, তোর বরকে কি আমি একাই পাঠাচ্ছি? তুই তো ওর সাথে যাচ্ছিস, তাহলে এত চিন্তা কি? ভয় করছে বাবা, যদি ওখানে গিয়ে সবকিছু হারিয়ে ফেলি। কি হারিয়ে ফেলার ভয় করছো শুনি? ওই কিছু না তো। আচ্ছা মনি, তুমি আমাকে একটা কথা বলবে? বাবার এত বয়স হয়েছে, এখন তার বিশ্রামের সময়। সেই সময় যদি আমার মতো একটা ঢ্যামরা ছেলে ঘরে বসে থাকে, বাবাকে গাধার মতো খাটায়, তাহলে সেটা ভালো লাগবে? এই সাবধানে কথা বলবে। আমার বুড়ো ছেলেটাকে আর একবার গাধা বললে তোমার মাথা ফাটাবো। মা, তুই এটা কি করছিস? জামাইকে ছেড়ে দে। আব্বু, আমরা তাহলে আসি। নিজের খেয়াল রাখবে। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। প্রায় 4.5 ঘন্টা পর ঢাকায় আসলাম। ঢাকায় একটা বড় শপিং মলের সামনে আসতে ড্রাইভারকে বললাম ড্রাইভার গাড়িটা শপিং মলের কাছে পার্ক করেন। তারপর গাড়ি থেকে নেমে গেলাম। কি হলো, এখানে নামলে কিছু নেবে কি? হ্যাঁ, বাবুর জন্য কিছু কাপড় নিব। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর আমরা মলের ভিতরে ঢুকে পড়ি। মনি, তুমি বাবার জন্য কাপড় দেখো, আর আমি একটু মলটা ঘুরে আসি। ঠিক আছে, বেশি দেরি করবে না কিন্তু। ওকে সুইটহার্ট। তারপর আমি মলটা ঘুরে দেখছি। ঠিক তখনই পিছন থেকে কে যেন আমার হাত টেনে ধরলো। আমি পিছনে ঘুরে দেখি একটা 6 বছর বয়সে হবে একটা মেয়ে। কিছু বলবে মা? আঙ্কেল জুসের বোতলের ককটা খুলে দিবে, আমি না খুলতে পারছি না। ঠিক আছে, দাও, জুসের বোতলের মুখটা খুলে দেই। তা মামনি, তুমি একা কেন? তোমার মা বাবা কোথায়? তোমার এভাবে একা একা ঘোরা ঠিক নয়। আমার আব্বু নেই। আম্মু বলেছিল যে আব্বু নাকি অনেকদিন আগেই ওই আকাশের তারা হয়ে গেছে, তাই আমার সাথে আসতে পারে নাই, তাই আম্মুর সাথে এসেছি।
সরি মামনি, আমি বুঝতে পারিনি। তা মামনি, তোমার নাম কি? আমার নাম হলো রাইসা। এই রাইসা, কই গেল মামুনি? এই রে, আম্মু ডাকছে, মনে হয় আমাকে না পেয়ে রেগে গেছে। আমি যাই। আরে শুনো তো, যা চলে গেল। ভারী মিষ্টি মেয়ে তো। আমার যদি এমন একটা মেয়ে থাকতো। এই একা একা কি ভাবছো এত? চলো, আমার হয়ে গেছে। কিছু না, চলো। তা আমার আম্মুটা তো খুললে হবে, বাড়িতেও তো যেতে হবে। হ্যাঁ চলো, তবে বাড়িতে গিয়ে আমাকে কিন্তু চিংড়ি মাছ রান্না করে খাওয়াবে। চিংড়ি মাছের কথাগুলো শুনে মীরার মনটা খারাপ হয়ে গেল, কারণ কাব্য যে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। ছোটবেলায় নাকি কাঁচা চিংড়ি মাছ অনেকবার খেয়েছিল, সে কাব্যর আম্মুর কাছে শুনেছে। তারপরে মীরা আবার তার মেয়ের রাইসার কথার উত্তর দিয়ে বলল, ঠিক আছে মা, খেও, এবার তো চলো। তারপর মীরা রাইসাকে নিয়ে মলের বাহিরে আসতেই দেখে যে কাব্যর মতো কেউ গাড়িতে চলে যাচ্ছে। মীরা হঠাৎ কাব্যকে জীবিত দেখে মীরার পৃথিবীটা যেন ধমকে গেল। মীরা ভাবলো, এটা কি করে সম্ভব? মরা মানুষ কি করে জীবিত হতে পারে? গাড়ি মীরার দৃষ্টির আড়াল হওয়ার আগেই মীরা একটা অটোতে উঠে পড়ে আর গাড়িটাকে ফলো করতে থাকে। একসময় গাড়িটা একটা বাড়ির ভেতরে চলে যায়, আর এটাই হলো মনির বাড়ি। মীরা ভাবছে, তাহলে মনি ফিরে এসেছে। মীরা মনির বাড়ির কাছে এসে অটোর ভাড়া মিলিয়ে মনিদের বাড়িতে ঢুকে পড়ে, আর চুপি চুপি জানালা দিয়ে ভেতরে তাকাতেই মীরার পৃথিবী যেন থমকে গেল। এ কি দেখছে সে? এটা দেখার আগে ওর মৃত্যু হলো না কেন? কারণ মীরা ভেতরে তাকাতেই দেখে যে মনি কাব্যকে কিস করছে। তারপর কিছুক্ষণ পর মীরার কানে একটা বাচ্চার কান্না এলো। রানা, আমাকে এবার তো একটু ছাড়ো, বাবু কাঁদতেছে। তারপর মনি ভেতরে যেতে মীরা কলিং বেল দেয়। মনি 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 বলছে, এ সময় আবার কে বাড়িতে আস? মনি দরজা খুলতে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। তারপরে রানা বলল, আপনি কি আপু? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কাব্য মীরাকে আপু বলে ডাকায় অবাক হয়ে যায়। মীরা তার থেকেও বেশি অবাক হয়ে গেল এটা শুনে যে সে নাকি তার বউকে চিনতে পারছে না। তারপরে ভেতর থেকে মনি বলল, এই বাবুর আব্বু, বাড়িতে কে এসেছে? একটা আপু এসেছে, চিনে না তো? ঠিক আছে, তুমি ভিতরে এসে বাবুর পাশে বসো, আমি দেখছি। তারপর মনি বাহিরে আসে আর কাব্য ভেতরে ছেলের কাছে চলে যায়। এদিকে মনি বাহিরে আসতে দেখে মীরা দরজার কাছে দাঁড়িয়ে আছে। এই কি, তুই এখানে? হ্যাঁ আমি। আর ভিতরে যে গেল, ও আমার কাব্য, তাই না? কি বলছিস তুই এসব পাগলের মতো? আমার বর কেন তোর কাব্য হতে যাবে? তুই তো নিজের হাতে নিজের বরকে আগুনে পুড়ে মেরে ফেলেছিস, তাই না? তাহলে তুই কেন বলতেছিস এসব? না, ওকে আমি মারিনি। তুই আমার কাছ থেকে ওকে আলাদা করতে তুই নিশ্চয়ই কোনো চাল চেলেছিস, যার কারণেও আমাকে চিনতে পারছে না। রানা, আমি 5-10 মিনিটের জন্য একটু বাইরে যাচ্ছি, তুমি বাবুকে একটু দেখে রাখো। তারপর মনি মীরার হাত ধরে ওদের বাড়ির বাহিরে এসে বলে, হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমি ওর সাথে এমন কিছুই করেছি। কি করেছি জানিস? শোন তাহলে। তোর কাব্যর পুরাতন সব স্মৃতি আমি নষ্ট করে দিয়েছি, বুঝতে পারছিস? ওর সব স্মৃতি আমি একদম নষ্ট করে দিয়েছি। ওর পরিবার, তুই এবং তোদের সবাইকে ভুলে গেছে। এমনকি ও এটাও আদৌ জানে না ওর নাম রানা নয়, ওর নাম কাব্য। আমি ওকে সবকিছু ভুলিয়ে ওকে এক নতুন জন্ম এবং নতুন এক পৃথিবী দিয়েছি, যার সবটা জুড়েই আমি, শুধুই আমিই আছি। কিন্তু আফসোস, আমার শুধু ওর মন থেকে একটা জিনিস মুছতে পারিনি। জানি না প্রত্যেক রাতে কে ওর স্বপ্নে এসে গান গায়, যাকে আমি মুছে দিতে পারছি না। আর হ্যাঁ, তুই ওকে দেখে এত অবাক হচ্ছিস কেন? আর নিজে বড়বড় করছিস কেন? তুই তো ওকে দেখতেই পারতি না। আমাকে সব সময় বলতি ও তোর বোনের খুনি, তাহলে আজ ওর প্রতি এত দরদ উঠলে উঠছে কেন তোর? মনি দেখ, আমি সত্যটা জেনে ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুই প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দে। কাকে ফিরিয়ে দেওয়ার কথা বলছিস তুই? যাকে তুই তার পরিবারের কাছে খারাপ বানাতে আর মেরে ফেলতে মিথ্যা কথা বলে আমার সাহায্য নিয়েছিলি। এটা তোর ভাগ্য ছিল যে সেই রাতে তো যখন নেশার ঘরে ও আমার সাথে সহবাস করেছিল, প্রথমে তো আমি ভেবেছিলাম ওকে মেরে ফেলবো তোর কথা মতো, কিন্তু পারি নাই। কেন জানিস? তুই যেদিন ওর ছবিটা আমাকে দেখিয়েছিলি, তখন সেদিন আমার ওকে অনেক ভালো লেগে যায়। তাই তোর কথা মতো এখানে আসি এবং প্রথমে তোর কথা মতো ওর সাথে বন্ধুত্ব করি, আর তাতেই জানতে পারি ও আর যাই করুক কাউকে ঠকাতে পারে না। তারপর থেকে আমি একটা প্ল্যান করি, যেটা ছিল আমার নিজের একান্ত ব্যক্তিগত। আমি জানতাম ওই দিন তুই তোর প্ল্যান মতো ওর বাবা মাকে এনে আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখিয়ে ওর বাবাকে দিয়ে মার খাওয়াবি, আর সুযোগ বুঝে তুই কাব্যকে মেরে ফেলবি। কিন্তু আমি তা হতে দেইনি। তুই ওখান থেকে বের হওয়ার পর আমাকে বলেছিলি আমি যেন ওই বাড়িতে আগুন লাগিয়ে দিই। হ্যাঁ, আমিও সেই দিন ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলাম,
তবে তার আগে কাব্যকে ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম, আর আমার প্ল্যান মতো ওকে তোদের কাছে মৃত বানিয়ে দিলাম। তারপর কাব্যকে নিয়ে আমি চট্টগ্রাম চলে যাই আর চিকিৎসা করাই। ডাক্তারকে টাকা খাইয়ে ওর সব স্মৃতি আমি মুছে দিয়ে ওকে একটা নতুন পরিচয় দিই, আর আমার সব ভালোবাসা দিয়ে ওকে আমার করে নিই। তাই ভালোই ভালোই বলছি মীরা, তুই এখান থেকে চলে যা, আর তোর মাথা থেকে কাব্যর নামটা মুছে ফেল। আর আজকের পর তোকে আমার রানা মানে তোর কাব্যর আশেপাশেও যেন না দেখি। যদি কাব্যর আশেপাশে কখনো তোকে দেখি, তাহলে তুই যেমন তোর বোনের জন্য ওকে মারতে চেয়েছিলি, ঠিক তেমনই তুই যদি আমাদের মাঝে আসার চেষ্টাও করিস, তাহলে তোকে সরাতেও আমার 2 মিনিট সময়ও লাগবে না। মনি, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ এমনটা করিস না। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড বলে কি তোকে আমার বরের ভাগ দিব নাকি? এতটা মহান আমি নই। আর তাছাড়া আমি যদি তোর কাছে তোর বরকে চাইতাম, তুই দিতি? তুই কেন? পৃথিবীর কোনো মেয়ে এটা করবে না। ঠিক বলছিস মনি, আসলে কেউ কখনো তার বরের ভাগ কাউকে দেয় না। তাহলে আমি কেন তোর কাছে দয়া ভিক্ষা চাচ্ছি? আমার জিনিস আমি খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব, তুই শুধু তৈরি থাক। আর তোকে অনেক অনেক ধন্যবাদ। কেন জানিস, আজ থেকে আমার মেয়েটাকে আর কেউ অনাথ বলতে পারবে না। তোর মেয়ে মানে? স্যারি, আমার মেয়ে না, আমাদের মেয়ে কাব্য। আর আমার মেয়ে শুধু আমার একটা ভুলের কারণে এতদিন বাবার আদর পায়নি, আর এখন খুব তাড়াতাড়ি সেটা পেতে চলেছে। আসি কেমন? তবে একটা কথা কি জানিস মনি, আমাদের জীবন এমন কেউ আছে যাকে আমরা যতই চেষ্টা করি না কেন ভুলতে পারি না, যেমনটা কাব্য ভুলতে পারি নাই। তুই হয়তো কাব্যের সব স্মৃতি থেকে আমাকে এবং আমার পরিবারের সবার কথা মুছে দিতে পেরেছিস, কিন্তু তাকে ভুলিয়ে দিতে পারিসনি যে কাব্যর জন্য স্পেশাল। কাব্য আজও তাকে ভুলতে পারেনি, আর যে আজও কাব্যের ভিতরে বেঁচে আছে। এদিকে মীরার মুখে এমন কথা শুনে মনি খুব ভয় পেয়ে গেল আর বলল, তুই কার কথা বলছিস মীরা? সেটা সময় আসলেই তুই জানতে পারবি। বলে মীরা ওখান থেকে চলে যায়। আর এদিকে মনি হঠাৎ কিছু হারিয়ে ফেলার ভয়ে বাড়ির ভিতরে দৌড়ে গিয়ে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে, এমন ভাবে জড়িয়ে ধরে যেন কাব্যকে ছেড়ে দিলে কাব্য হারিয়ে যাবে। এদিকে মীরা এখান থেকে সরাসরি ওর মেয়েকে নিয়ে কাব্যদের বাড়িতে চলে যায় আর সবাইকে বলে দেয় যে কাব্য এখনো বেঁচে আছে। কি বললি মা তুই? আমার ছেলে বেঁচে আছে? তুই একবার আমাকে ওর কাছে নিয়ে চল, কতদিন ছেলেটাকে দেখি না, আজকে ওকে প্রাণ ভরে দেখবো। মা প্লিজ আমাকে একটাবার নিয়ে চল। না মা, এখনো সময় আসেনি। ও যে তোমাদের কাউকে চিনতে পারবে না, কারণ তারপর মীরা সবকিছু খুলে বলে কাব্যর পরিবারকে। মনি আর কাব্যর সাথে যেসব কাহিনীও দেখে এসেছে, মীরা মুখে সবকিছু শুনে সবাই কাঁদতেছে, শুধু কাব্যর বাবা ছাড়া। কাব্যর বাবা কিছুই বলছে না, সোফায় বসে বসে কি যেন ভাবতেছে। তারপর মীরা রুমে এসে আলমারি থেকে একটা ডায়েরি বের করে পড়তে থাকে, যেটা কাব্যর লেখা ডায়েরি ছিল। যে ডায়েরি শেষের দিকে হাতে গোনা কয়েক পাতা কাব্য আর মীরাকে নিয়ে লেখা, আর বাকিটা ডায়েরি জুড়ে মীরার বোন নীলা। ডায়েরিটা পড়তে পড়তে হারিয়ে যায় মীরা অতীতে 7 বছর আগে ফিরে যায়। তারপর সেদিন কাব্যকে ওই বাড়িতে রেখে এসে খুব খুশি খুশি লাগছে, কারণ আজ আমার বোনের হত্যার প্রতিশোধ আমি নিতে পেরেছি। তবুও কেন জানি না আমার মন বলছে আজকে আমি অনেক বড় ভুল করতে চলেছি। এইসব ভাবছি আর আলমারিতে কাপড় রাখছি। কাপড় রাখার পর সে আলমারি বন্ধ করতে যাব, তখনই আলমারিতে একটা ডায়েরি দেখতে পাই। জানি না কি মনে করে আমি ডায়েরিটা হাতে নিতেই ডায়েরিটা পুরো সুন্দর করে লেখা, আমার আর আমার লাভ স্টোরি। ভাবলাম বাবা, চিটারটা আবার ভালোবাসতেও জানে। পড়ে দেখি একটু, ডায়েরিটার প্রথম পাতায় আমার বোন নীলাকে নিয়ে একটা সুন্দর কবিতা লেখা, আর তাই আগ্রহটা আরো বেড়ে গেল। আমার নীলা আজ ওর বাড়ি যেতেই দাদু বাড়ি থেকে ফোন আসে আমার, আর আমাকে সেখানে যেতে বলা হয় খুব জরুরি ভাবে। আমি দাদু বাড়িতে পা রাখার আগেই একটা আননোন নাম্বার থেকে কল আসে হঠাৎ। আমি কলটা রিসিভ করার পর জানতে পারি এটা নীলার মা কল করেছে। এটা নীলার মা জেনে প্রথমে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ তারা কি না কি বলবে এটা ভেবে। কিন্তু নীলার আম্মুর কথায় আমার সব ভয় কেটে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আমাকে এমন একটা কথা বলছে যা শুনে আমি যে কতটা খুশি হয়েছি তা বোঝাতে পারবো না। তবে একটা বিষয় বুঝলাম না, নীলার মা বাবা ব্যাপারটা কিভাবে এতটা স্বাভাবিকভাবে নিল। যাই হোক, এখন আমার সুবিধা হয়েছে। এই একটা কারণের জন্য হলেও অন্তত বাবা মাকে নীলার জন্য মানাতে পারবো। একটা উৎসাহ পেলাম। কিন্তু নীলার মা আমাকে জানি না কেন আজকে রাতেই ওদের বাড়িতে যেতে বলেছে। কারণটা জানতে চাইলে বলে তারা নীলাকে একটা সারপ্রাইজ দিতে চায়। আমি জানতে চাইলে কি সারপ্রাইজ, তখন তারা আমাকে একটা প্ল্যানের কথা বলে। আমি প্রথমে তাদের প্ল্যানে রাজি হতে যাইনি, কিন্তু পরে কি জানি ভেবে রাজি হয়ে গেলাম। আর নীলার সাথে জীবনে প্রথম বাজে ভাষায় কথা বললাম। ও আমার কথা শুনে কাঁদতেছিল প্রচুর। ওর কান্না শুনে
আমারও তেমন একটা ভালো লাগছিল না, তাই কলটা কেটে দিলাম। তার কিছুক্ষণ পর নীলার মা ফোন করে আমাকে তাদের বাড়িতে যেতে বলে। আমি তাদেরকে বলি যে আজকে যেতে পারবো না, কারণ আজকেই দাদু বাড়িতে আসছে মাত্র। বাড়িতে কথা বলে তাদেরকে জানাবো কখন যেতে পারবো। তারপর কলটা কেটে দিই। তারপর আমি বাড়িতে ঢুকতেই সবাই আমাকে ঘিরে ধরে। আমি যেন এলিয়ে এসেছি তাদের কাছে। তারা সবাই একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে তো সবার সাথে কথা বলার পর নিজের রুমে আসতেই আব্বু আম্মু আসলো। তোমরা কিছু বলবে? হ্যাঁ, তুই কি জানিস তোকে আমরা কেন ডেকেছি এখানে? আমি কি করে জানবো? হ্যাঁ তাই তো, দেখ বাবা, আমাদের বয়স হচ্ছে কতদিন আর বেঁচে থাকবো জানি না, তাই আমরা চাই যে আমার চাচার মেয়ের সাথে তোমার বিয়ে হোক। আব্বুর কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি মাথা নিচু করে কাপা কাপা গলায় বললাম, এই বিয়ে আমি করতে পারবো না। কারণ তারপর আব্বু আম্মুকে সবকিছু খুলে বলি নীলা এবং আমার সম্পর্কে। আব্বু আম্মু কথাগুলো শোনার পর কিছু না বলেই রুম থেকে বের হয়ে যায়। এখন রাত 3টা। আজকে কেন জানি চোখে ঘুম আসছে না, তাই ফেসবুকে নিউজ ফিড ঘুরছি। ঠিক তখন নীলার ফোন থেকে একটা কল আসে আর আমি কলটা কেটে দিলাম। এরপর 5 বার কল দিলেও আমি বিরক্ত হয়ে কলটা রিসিভ করে বলি, ওই তো সমস্যা কি, এত কল দিচ্ছিস কেন? কাব্য প্লিজ আমাকে বাঁচাও, ওরা আমাকে বাঁচতে দিবে না, ওরা আমাকে। হঠাৎ নীলার মুখে এমন কথা শুনে আমার পা থেকে মাটি সরে গেল। হ্যালো নীলা, কোথায় তুমি? আর কি হলো, কথা বলছো না কেন? নীলা কথা না বলায় আমি খুব ভয় পেয়ে যাই। তখন আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যাই এবং সরাসরি রংপুরের উদ্দেশ্য প্রায় 1.5 ঘন্টা পর রংপুরে পৌঁছে যাই। তারপর নীলার বাড়ির দিকে যাচ্ছি। অনেক আগেই নীলা আমাকে ওদের বাড়ির ঠিকানা দিয়েছিল। আমি যখন বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি তখন দেখি 2 জন মানুষ রাস্তায় কি যেন ফেলে পালিয়ে যাচ্ছে। তারপর আমি তাড়াহুড়ো করে যখন ওই জায়গায় পৌঁছে যাই তখন যা দেখলাম তা দেখে আমার স্বপ্নের গড়া পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। এই কি দেখছি আমি, নীলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হ্যাঁ নীলা, তোমার এই অবস্থা কেন? কি করেছে তোমার এই অবস্থা? কাব্য ভালো হয়েছে তোমাকে এই অবস্থায় কাছে পেয়ে। মরার আগে তোমাকে দেখার জন্য আল্লাহকে অনেক ডেকেছিলাম। আল্লাহ তাআলা হয়তো আমার ইচ্ছা পূরণ করেছে। না নীলা, না, এই আমি কিছুতেই হতে দিব না। আমি তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি, দেখবে তোমার কিচ্ছু হবে না। কাব্য প্লিজ, হাসপাতালে যাওয়ার মতো সময় আমার কাছে নেই। আজকে তুমি আমাকে যাদের কথা মতো সারপ্রাইজ দিতে চেয়েছিলে তারাই দেখো আজ তোমাকে কত বড় সারপ্রাইজ দিয়ে দিল। তুমি কি বলছো এসব? হ্যাঁ আমি ঠিক বলছি। তোমার বলা কথা শুনে যখন আমি মরতে গিয়েছিলাম তখন আমি মা বাবার রুমে যাই, তাদের শেষ বাড়ির মতো দেখ। কিন্তু তখন জানতে পারি তুমি কি যেন সারপ্রাইজ দিতে আমাকে এই পচা কথাগুলো বলেছিলে। আমি প্রথমে মন খারাপ করলেও পরে এটা ভেবে খুশি হয়েছিলাম যে তুমি এখনো আমারই আছো। এটা ভেবে আমি অনেক খুশি হয়েছিলাম। তারপর যখন আমি নিজের রুমে যাব হঠাৎ তখন আমার মা বাবা বলা একটা কথা আমার কানে আটকে গেল। কারণ ওরা যা বলছিল তা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলেছিল জানো? তারা নাকি আমার মা বাবা নয়, আমার মা বাবাকে নাকি তারা টাকার লোভে মেরে ফেলেছে। সেদিন হয়তো ওরা আমাকেও মেরে ফেলতো, কিন্তু আমার নামে বাবা মা মারার আগে সব সম্পত্তি লিখে দেয়, তাই তারা আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। আর আজ যখন তারা জানতে পারে আমি তোমাকে ভালোবাসি আর আমাদের ভালোবাসার ফসল আমার পেটে বড় হচ্ছে, তখন তারা আমাকে মেরে ফেলার প্ল্যান করে। আচ্ছা কাব্য, আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তবে যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাইবো, কথা দাও তুমি রাখবে? এই, তোমাকে ছুঁয়ে কথা দিলাম নীলা, আমি তোমার সব কথা শুনবো পরে, কিন্তু আগে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমার হাতে এত সময় নেই কাব্য। আমি মারা যাওয়ার পর কেউ যেন জানতে না পারে আমি মারা গেছি। আর আমি যাদের মা বাবা বলে ডাকি এতদিন ডেকে আসি, তুমি তাদের কোনো ক্ষতি করবে না। মা বাবার কিছু হলে যে আমার আপু বেঁচে থাকতেও মারা যাবে, আর সে যদি জানতে পারে তার ছোট বোনকে তার মা বাবার সম্পত্তি আর টাকা লোভে মেরেছে, তাহলে আপু তাদের কোনোদিনও মাফ করতে পারবে না। তাই আমি চাই না এটা কাব্য। হ্যাঁ নীলা, কথা বলছো না কেন? এই কথা বলো। এই তুমি না বলেছিলে আমার হাত কোনো দিন ছেড়ে দিবে না, তাহলে আজকে কেন আমাকে মাঝ রাস্তায় ছেড়ে যাচ্ছ? একবারও কি এটা ভেবে দেখলে না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? নীলা, নীলা, তুমি কি আমার কথা শুনতে পারছো না? নীলা প্লিজ ফিরে এসো, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। নীলা, সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম, তারপরেও আমার নীলা আমার ডাকে সাড়া দেয়নি। স্বার্থপরের মতো আমাকে একা করে দূর অজানায় চলে গেছে, হারিয়ে গেছে আমার জীবন থেকে। তারপর আমি ওকে দেওয়া কথা মতো সেই রাতে আমার কাঁধে করে ওকে আমি সরকারি কবরস্থানে অন্ধকারে কবরে রেখে আসি এবং ওখান থেকে চোরের মতো পালিয়ে আসি। আম্মু আম্মু, তুমি কাঁদছো কেন? রায়সারটাকে বাস্তবে ফিরলাম আর চোখের পানি মুছে বললাম, কিছু না মা, এমনি। তুমি আমার কোলে মাথা রেখো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই।
তারপর মীরা রায়সার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মীরাও ঘুমিয়ে যায়। তারপর পরের দিন খুব সকাল সকাল মীরা মনিদের বাড়িতে যায় আর লুকিয়ে লুকিয়ে ওদের ফলো করতে থাকে। ওরা কি করে কোথায় যায় এভাবে দেখতে দেখতে 15 দিন কেটে যায়। 15 দিন পর আমি অফিসে কাজ করছিলাম, এমন সময় অফিসের পিয়ন এসে বলল, স্যার আপনার পার্সেল। ঠিক আছে দিন। আমি পার্সেলটা খুলে দেখি 2টা ডায়েরি। আমাকে আবার ডায়েরি দিল কি? আমি ডায়েরি খুলে দেখি ডায়েরির প্রত্যেকটা পাতায় লেখা। কি আজব রে বাবা, ডায়েরি গিফট করলো, তাও আবার লেখা ডায়েরি। এটা আমি কি করব? আচ্ছা দেখি কি লেখা আছে এই ডায়েরিতে। আর আমার কোনো জানা নাই। ডায়েরিটা পড়তে খুব ইচ্ছা করছে। ডায়েরিটা পড়তে পড়তে হঠাৎ কেন যেন মনে হচ্ছে ডায়েরির প্রতিটা শব্দ আমার খুব পরিচিত, আর এই ঘটনাগুলো আমি খুব কাছ থেকে দেখেছি, কিন্তু কোথায় না মনে পড়ছে না। কেন মনে পড়ছে না? মনে পড়ছে না কেন? উফ, মাথাটা এত ব্যথা করছে কেন? না আর ভাবতে পারছি না। হ্যালো ম্যানেজার সাহেব, আমার রুমে আসুন তো একটু। স্যার আসবো? হ্যাঁ আসুন। হঠাৎ আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, তাই আমি বাড়ি যাচ্ছি। রাতে অফিসে সব কাজকর্ম আপনাকে মেইল করতে হবে। আর হ্যাঁ, এসএস কোম্পানির সাথে আপনাকে যে চুক্তি দেওয়া হয়েছিল সে ফাইলটাও আমার বাড়িতে পাঠিয়ে দিবেন। ঠিক আছে স্যার, আমি এদিকটা দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। গুড, আমি তাহলে আসছি। ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন। জি স্যার। স্যার কোথায় যাবেন? বাসায় চলুন চাচা। ঠিক আছে স্যার। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। হঠাৎ করে ড্রাইভার অন্য এক অচেনা রাস্তায় গাড়ি নিয়ে যায়। তখন আমি বললাম, এটা কি চাচা, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? এটা তো বাড়ির রাস্তা নয়। স্যার এটা আপনার বাড়িতে যাওয়ার শর্টকাট রাস্তা। ওহ তাহলে ঠিক আছে, এই রাস্তা দিয়ে যান। আমি ড্রাইভারের সাথে কথা বলার সময় হঠাৎ একটা পার্কের চোখ পড়লো। পার্কটাকে দেখে আমার খুব চেনা লাগছে, তাই বললাম, চাচা গাড়িটা থামাও তো একটু। ড্রাইভার রাস্তার পাশে গাড়ি থামালো। আমি গাড়ি থেকে নেমে পড়লাম আর পার্কটার দিকে যাচ্ছি। তখনই হঠাৎ, স্যার ওইদিকে কোথায় যাচ্ছেন? চাচা আমি একটু পার্কটা ঘুরে দেখতে চাই, আপনি একটু ওয়েট করুন। আরে স্যার শুনেন তো, যা চলে গেল। বলতে পারলাম না যে এই পার্কটা অনেক দিন থেকেই বন্ধ। এদিকে আমি পার্কের কাছে আসতেই দেখি পার্কের মেন গেটে তালা ঝুলছে, কিন্তু ভিতরে নীল জামা পরা একটা মেয়ে দেখছি। এই মেয়ে কিভাবে ভিতরে গেল? এমন সময় হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখে। আমি চমকে গিয়ে পিছনে ঘুরে দেখি প্রায় 70 থেকে 80 বছরের একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তখনই আমি বললাম, কিছু বলবেন চাচা? তুমি কে বাবা? তোমাকে তো আগে কখনো দেখি নাই, এখানে কি করছো? আসলে আমার চাচার নাম রানা আহমেদ। তা চাচা আপনি কে, আর পার্কে তালা দেওয়া কেন? আমি এখানে দারোয়ানের কাজ করি। ওহ তাই তো চাচা, আমার একটা উপকার করুন না, তালাটা একটু খুলে দেন, আমি একটু ভিতরে জায়গা ঘুরে দেখতাম। না বাবা, আমি এটা করতে পারবো না। আজ থেকে প্রায় 4 বছর আগে কয়েকজন ছেলে একটা মেয়েকে রেপ করে এখানে মেরে ফেলে যায়, তাই সরকারি লোক এটাকে বন্ধ করে দেয়। এখন যদি তোমাকে ঢুকতে দেই তাহলে আমার চাকরি চলে যাবে, আর আমি এই বুড়ো বয়সে কোথায় চাকরি পাবো বলো? লোকটার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই কিছু না বলে সেখান থেকে চলে আসবো। তখনই, বাবা একটু শোনো তো, তুমি কি এর আগেও এখানে আসতে? কেন জানি না তোমাকে খুব পরিচিত মনে হচ্ছে। না চাচা, আমি তো এখানে নতুন, আর আপনি তো অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। তাই হবে হয়তো, বয়স হয়েছে তো। কিন্তু তোমার মতো একটা ছেলে কয়েক বছর আগে এখানে রোজ আসতো। ছেলেটার সাথে একটা গোলগাল চেহারা মেয়েও আসতো। কি যেন নাম ছিল মেয়েটা, ঠিক মনে পড়ছে না। ও হ্যাঁ, নামটা নীলিমা, না হয় নীলা ছিল। নীলার নামটা শুনে জানি না খুব পরিচিত মনে হলো। ক্রিং ক্রিং হঠাৎ আমার মোবাইলে বেজে ওঠে। মোবাইলে তাকিয়ে দেখি মনি কল করছে। হ্যালো সুইটহার্ট, বলো। জান তুমি কই? এই তো পার্কের কাছে। তোমার কি কিছু লাগবে? না কিছু লাগবে না, তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে আসো, একা একা ভালো লাগছে না। আর একটা কথা, আসার সময় আমার জন্য কিন্তু ফুচকা আনতে ভুলবে না। যদি ভুলে যাও তাহলে তোমার খবর আছে। বাবু আমি এখানে ফুচকা কোথায় পাবো? তা আমি কি করে বলবো? আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, আর তার ভিতর ফুচকা নিয়ে বাড়িতে আসবে, নয়তো আমি রাগ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর ফুচকা নিয়ে আসবো না, তুমি তোমার রাগ নিয়ে থাকো। যা বাবা কেটে দিল। একটু মজা করলাম আর মহারানী সত্যি সত্যি রাগ করলো। চাচা আজকে তাহলে আসি, আপনি ভালো থাকবেন। আচ্ছা বাবা, তুমিও ভালো থেকো। তারপর গাড়ির কাছে এসে ড্রাইভারকে বললাম,
আচ্ছা চাচা, এখানে আশেপাশে কোথাও ফুচকা দোকান আছে? হ্যাঁ স্যার, সামনে রাস্তার মোড়ে একটা দোকান আছে। ঠিক আছে, তাহলে ওখানে একটু দাঁড়াবেন। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর ড্রাইভার কথা মতো জায়গা থেকে ফুচকা নিয়ে বাড়িতে এসে কলিং বেল দিতেই মনি দরজা খুলে দেয়। আমি যখনই বাড়ির ভিতরে ঢুকতে যাব তখনই মনি বলল, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আর কি চাই এখানে? এরে ভালোই তো খেপেছে আমার বউটা। এ মনি, পাগল হয়ে গেছো নাকি? আমাকে আপনি করে বলছো কেন? আমি না তোমার একমাত্র আদরের বর? এখানে মনি বলে কেউ থাকে না, আপনি এখন আসতে পারেন। তাহলে আমার মনে হয় আমি ভুল ঠিকানা এসেছি। আমার বউ তো আমাকে আপনি করে বলে না। ভেবেছিলাম বউটাকে সাথে করে নিয়ে ফুচকা খাবো। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, আমি আসছি। এই বাবু কোথায়? আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। বলে আমাকে জড়িয়ে ধরলো আর ফুচকার প্যাকেটটা নেওয়ার চেষ্টা করলো। আরে আপু, কি করছো কি? আমাকে আপনি জড়িয়ে ধরছেন কেন? আর আমার বউয়ের জন্য আনা ফুচকা চুরি থুকুর ডাকাতি করছেন কেন? এই কে তোমার আপু? হ্যাঁ, আর আমি তোমার একমাত্র বউ না? আমি তোমাকে জড়িয়ে ধরবা না তো কে ধরবে? হ্যাঁ, এই বাবু ফুচকা দাও না প্লিজ। সরি, এগুলো আপনাকে দিতে পারবো না। এগুলো আপনার জন্য নয়, আমার বউয়ের জন্য। তুমি না এক্ষুনি বললে ফুচকা তোমার বউয়ের জন্য, আর আমি তো তোমার একমাত্র বউ। আচ্ছা তাই বুঝি? কই তো মনে পড়ছে না তো। ফুচকা খেতে খেতে বললাম। আর মনি আমার দিকে তাকিয়ে আসে। এই যে আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন, যে এভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট খারাপ করবে। মনি তখন মুখ কালো করে বলল, তোমার পেট খারাপ, আমার না। আর হলেও তোমার কারণে হবে। যাও ফ্রেশ হয়ে আসো। ওহ তাই তো, আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি, তারপর পেট ভরে ফুচকা খাবো বলেই ফ্রেশ হতে চলে গেল। যাও যাও, আমাকে দেখিয়ে দেখিয়ে ফুচকা খাওয়া তাই না? এবার দেখি কি করে আমাকে দেখিয়ে খাও। তারপর গপাগপ সব ফুচকা সাবার করে ফেললাম আমি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি একটা ফুচকাও নাই, সব রাক্ষসীটা খেয়ে ফেলছে। তাই মন খারাপ করে সবাই বসে আসে। খুব কষ্ট হচ্ছে ফুচকাগুলোর জন্য। এদিকে মনি, আহারে বেচারার খুব কষ্ট হয়েছে ফুচকার জন্য। বাবুর কি মন খারাপ? কই না তো, আমার আবার মন কি জন্য খারাপ হবে? আমি জানি তোমার মন খারাপ। আচ্ছা দাঁড়াও, তোমার মন ভালো করে দিচ্ছি। তাই বুঝি? তা কিভাবে করবে? দেখোই না। তারপর মনি জোর করে আমাকে কোলে বসে ওর গোলাপি ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁটে বন্ধ করে দেয়। আমিও মনির সাথে হারিয়ে গেলাম অন্য কোনো এক জগতে। প্রায় 5 থেকে 10 মিনিট পর মনি তখন ছেড়ে দেয়। তখন দুজনে খুব হাবাচ্ছি। কি বাবুর মন ভালো হয়েছে? 10% হয়ে গেছে। কি মাত্র এতটুকু? তা কি করলে বাবুর মন ভালো হবে? বলছি বলেই মনিকে কোলে তুলে নেই আর বেডরুমের দিকে যাচ্ছে। মনি 2 হাতে আমার গালে জড়িয়ে আসে আর আমার বুকের মধ্যে মুখ লুকাচ্ছে লজ্জাবতীর মতো, আর মাঝে মাঝে আমার বুকের মধ্যে কিস করছে। তারপর আমি মনিকে বিছানায় শুয়ে দিয়ে রুমের দরজা লাগিয়ে দিই। এখন দুজন দুজনের খুব কাছাকাছি অবস্থান করছি। মনের প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করছি। আর না বদ্ধ রুমে কি হচ্ছে তা আপনারা আপাতত বোঝার দরকার নেই। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময়, এই বাবু আজকে তোমার অফিসে যেতে হবে না। কেন গো, অফিসে যাব না কেন? অফিসে কত কাজ পড়ে আছে। পড়ে আছে তো কি হয়েছে, অন্যদিন করে দিও। আজ রোহানকে নিয়ে একটু হাসপাতালে যেতে হবে টিকা দিতে। আর তারপর আমি প্ল্যান করেছি আমরা সারাদিন ঘুরবো। আচ্ছা ওকে মাই ডিয়ার বউ। তারপর মনিকে নিয়ে আমি হাসপাতালে চলে যাই আর আমাদের ছেলে রোহানকে টিকা দিয়ে ওদের নিয়ে ঘুরতে বের হই। আমি গাড়ি ড্রাইভিং করছি আর মনি আমার পাশে বসে আছে। আমরা হুট করে পাথরের ঢাকা শহরটা দেখছি। তখনই হঠাৎ করে দেখি শপিং মলের ওই বাচ্চা মেয়েটা একটা বাড়ির সামনে খেলছে। তাই গাড়িটা ওই বাড়ির সামনে পার করলাম, কিন্তু বাড়িটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। কেন? কি হলো, গাড়িটা এখানে থামালে কেন? আমি মনির কথায় কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে মামনি, এখানে কি করছো? তুমি দেখতে পারছো না আমি খেলছি? তা আঙ্কেল, তুমি আমার বাড়িতে কি জন্য আসছো? আচ্ছা, এটা তোমার বাড়ি? আমার জানা ছিল না মামনি। আমি তো তোমাকে দেখি তোমার সাথে কথা বলতে আসলাম। তুমি আমার সাথে কথা বলতে এসেছো?
তাহলে আমার সাথে বাড়িতে চলো, দুইজনে খেলবো আর খুব গল্প করব। না মামনি, আজ না, অন্য একদিন আসবো। আজকে আমার একটু কাজ আছে। না, অন্য একদিন নয়, আজকেই যেতে হবে। আর তুমি না আমাকে মামনি বলে ডাকলে? মামনি মানে তো আম্মু। আর ছেলে হয়ে কি আমার কথা শুনবে না? আমি কিন্তু রাগ করব। আমি রাইসার কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আসি। কি পাকা মেয়ে রে বাবা, কেমন পাকা পাকা কথা বলছে। আমি ওকে কিছু বলতে যাব, আর তার আগেই আমার মেয়ে কিন্তু ঠিক কথাই বলেছে, কথা না শুনলে কিন্তু খুব রাগ করবে। কথা শুনে আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি, আরে এটা তো ওই আপুটা যিনি আমাদের বাড়িতে এসেছিল। আর তাকে দেখেই মনি ভয়ে আমার হাত শক্ত করে ধরে, আরে আপু আপনি? হ্যাঁ আমি। আর রাইসা আমার মেয়ে, আর আমাকে আপু না বলে মীরা বলে ডাকলেই খুশি হব। উফ, দেখেছেন আমি কি পাগলি মেয়ে? সে কখন থেকে তোমাদের বাহিরে দাঁড় করিয়ে রেখেছি। সরি, কিছু মনে করবেন না, আপনাকে তুমি করে বলে ফেলেছি। আরে আপনি সরি বলার কি আছে? আর আমি তো আপনার থেকে একটু ছোট হব। তখন হঠাৎ পেছন থেকে মনি বলে উঠল, আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের আপনাদের বাড়িতে যাওয়ার জন্য বলেছেন। কিন্তু দুঃখিত, আসলে আমরা যেতে পারছি না, অন্য কোনো একদিন না হয় আসবো। আজ আমরা ছেলেকে নিয়ে একটু হাসপাতালে গিয়েছিলাম, আর আমার গায়ে অনেক ময়লাও লেগে আছে। একজন মহিলা আসে বলতে শুরু করলো, আরে মা, তাতে কি হয়েছে? তোমরা যদি আমাদের বাড়ির দরজা থেকে কিছু না মুখে দিয়ে চলে যাও, এতে গৃহস্থের অকল্যাণ হবে। তোমরা না হয় আমাদের সাথে একটু গল্প করে ফিরে গেলে। বাবা, এতে তোমার কোনো আপত্তি নেই তো? ঠিক আছে আন্টি, আমার কোনো আপত্তি নেই। এমনিতেও এখানে আমাদের কোনো পরিচিত মানুষ নেই, মানে কোনো আত্মীয় স্বজন নেই। আপনাদের সাথে পরিচিত হলে আমাদের ভালো লাগবে। তুমি কি বলো? মনিকে উদ্দেশ্য করে বললাম। মনি প্রথমে না করতে চেয়েও পরে রাজি হইল। ওনাকে কেন জানি খুব পরিচিত মনে হচ্ছে। কিন্তু কোনো কিন্তু নাই, দেখছো না আন্টি কত করে বলছে। মনে তখন আর কিছু বলল না, শুধু নিজের হাতে একটা আঙ্গুল কামড়াচ্ছে। মনে যখন কোনো কারণে ভয় পায় তখন এটাই করে, কিন্তু এখন কেন এমনটা করছে বুঝতে পারছি না। যাই হোক, তারপর আমরা ওনাদের সাথে ওনাদের বাড়িতে ঢুকতেছি। কিন্তু আমি যতই বাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছি ততই বাড়িটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। চোখের সামনে ঝাপসা দেখতে পাচ্ছি, কয়েকটা বাচ্চা ছেলে দৌড়ে দৌড়াদৌড়ি করছে, আর তাদের একজন মহিলা লাঠি হাতে তাদের। তখন আমি একা একা বাড়িটা ঘুরে দেখছি, আর তখনই এই ওইদিকে কোথায় যাচ্ছ? যাক না মা, ছেলেটা কত বছর পর বাড়িতে এলো, বাড়িটা একটু ঘুরে দেখো। কত বছর পরে মানে? আপনারা কি ওকে চেনেন? মনি ভয় পেয়ে বলল, কোথাও এরা আমার রানার পরিবারের মানুষ নয় তো? ও যদি জানতে পারে ওর পরিবারের সবাই বেঁচে আছে তাহলে আমার কি হবে? ও তো আমাকে ভুল বুঝবে। মনি মনে মনে বলল, কি রে, কি এত ভাবছিস? এটাই তো ভাবছিস ওনারা কাব্যকে চিনে কি না? আচ্ছা, আমি তোর সব সমস্যা দূর করে দিচ্ছি। এনাকে দেখছিস, কাব্যর মাকে? দেখি ইনি হলেন আমার শাশুড়ি, মানে কাব্যের জন্ম দেওয়া, কাব্যের গর্ভধারিণী মা। সম্পর্কে তোর ও শাশুড়ি মা হয়। আর এই মেয়েটাকে দেখছিস, এ হলো আমার বড় যা। এদিকে হঠাৎ মীরার কথা শুনে মনি খুব ঘাবড়ে যায়। ও এই ভয়টাই পাচ্ছিল যেন, আর বারবার আল্লাহকে ডাকছে কখন তারা এখান থেকে চলে যায়। বৌমা, আমার কোলে আমার নাতিকে দিবা না? মনি না চাইতেও শাশুড়ির কোলে ছেলেকে তুলে দেয়, আর মনে মনে বলছে, এখন ছেলের কথা মনে হচ্ছে। ওই দিন তো তোরা তাদের ছেলে একটা কথাও শোনে নাই, ওকে সত্যটা বলার সুযোগটাও পর্যন্ত দেওয়া হয় নাই। চোরের থেকেও খারাপ ভাবে মেলে ফেলে গিয়েছিল। একবার ভেবে দেখে নাই ছেলেটা বেঁচে আছে কিনা। এদিকে আমি ঘুরতে ঘুরতে একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ি। রুমটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ছেলে আর একটা মেয়ে দৌড়ে রুমের ভিতরে চলে যাচ্ছে। হঠাৎ ভিতর থেকে কে যেন চিৎকার করছে, একটা মেয়েলি কণ্ঠে। আমি রুমের ভিতরে ঢুকে দেখি রুমে কেউ নাই। তাহলে এই শব্দ, এই আওয়াজ, হঠাৎ আমি আবার দেখতে পাচ্ছি আমার মতো দেখতে একটা ছেলে বাইরে থেকে কিছু ছবি হাতে করে নিয়ে রুমে ঢুকছে, আর রুমের দেওয়ালের একটা গুপ্ত লাকারের ছবিগুলো লুকিয়ে রাখছে। আমি ওই জায়গায় গিয়ে গুপ্ত লকারটা খোলার চেষ্টা করছি, কিন্তু খুলতে পারছি না। হঠাৎ লকারের ডায়েরিটা জোরে টান দিতেই খুলে গেল।
ডায়েরিটা খুলে ওখানে বেশ কিছু ছবি দেখতে পাই। আর ছবিগুলো হাতে নিতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। এ কি দেখছি আমার সাথে একটা মেয়ে অন্তরঙ্গ অনেক ছবি। আমি মেয়েটার সাথে কি করে, না ভাবতে পারছি না। উফ, মাথাটা এত ব্যথা করছে কেন? চারদিকে অন্ধকার হয়ে আসছি। তারপর কি হলো মনে নাই। রাইসা, মা দেখো তো তোমার আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেলকে বলো আম্মু খেতে ডেকেছে। ঠিক আছে আম্মু। তারপর রাইসা রানাকে খুঁজতে খুঁজতে ওদের রুমে এসে দেখে রানা মেঝেতে পড়ে আছে। রাইসা রানার কাছে গিয়ে রানাকে অনেক ডাকছে, কিন্তু ও উঠছে না। তাই রাইসা দৌড়ে মীরার কাছে চলে যায়। আম্মু আম্মু, আঙ্কেল তোমার রুমে মেঝেতে পড়ে আছে, অনেক ডাকলাম আঙ্কেলকে কিন্তু উঠছে না। মীরা রাইসার কথা শুনে দৌড়ে ওর রুমে চলে যায়। ওরা গিয়ে দেখে সত্যি কাব্য মেঝেতে পড়ে আছে। এই কাব্য, তোমার কি হয়েছে? ওই ওঠো না কাব্য। মীরা, তুই তো ডাক্তার, একটু দেখ না ও উঠছে না কেন। হ্যাঁ দেখেছি, তুই আমাকে একটু সাহায্য কর ওকে বিছানায় ওঠাতে। তারপর দুইজন মিলে কাব্যকে বিছানায় শুয়ে দেয়। মীরা কাব্যকে দেখছে আর সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ রিমা বলে উঠিল, মীরা, আমার দেবরকে কেমন দেখছিস? কি হয়েছে ওর? ভাবি, ও হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করছিল, জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ইনজেকশন দিয়েছি, একটু পরে জ্ঞান ফিরবে। এদিকে কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরতে দেখি আমি আমার রুমে শুয়ে আছি আর বাড়ির অনেকেই আমার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আমি এখানে কি করে আসলাম? আর আমার হাত পায়ের দিকে তাকিয়ে দেখি হাত পায়ে মারের কোনো চিহ্ন নেই। কেন? মাথাও ব্যথা করছে না। আমি বিছানা থেকে উঠতে যাব তখন, এই কি, তুমি উঠছো কেন? বিছানায় শুয়ে থাকো। না আমি ঠিক আছি। আচ্ছা, একটা কথা বুঝতে পারলাম না, এরা আমি বাড়িতে কিভাবে আসলাম? আমি তো এই বাড়িতে ছিলাম না, আর বাবা তো আমাকে খুব মারছিল। কাব্য, তোমার সব মনে পড়েছে? তুমি আমাদের চিনতে পারছো? ও খোদা, তোমাকে লক্ষ্য করে শুকরিয়া। চিনতে পারবো না কেন? আর তোমরা আমার সাথে এমন ভাবে কথা বলছো যেন আমার কি কিছু ভোলার কথা ছিল বা ভুলে গিয়েছিলাম। আর আমি এখানে কি করে আসলাম? আর থামো থামো, তুমি এত চাপ নিও না, আমি তোমাকে সব খুলে বলছি। তারপর মীরা একে একে আমাকে সব বলতে শুরু করে। তারপর মীরা সে বাড়িতে ঘুরে যাওয়া সব ঘটনা খুব বলল, এবং ওই দিন থেকে আজ পর্যন্ত কাব্যর সাথে যা যা হয়েছে সবকিছু খুলে বলে। ওদের কথা শুনে কাব্য সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে যায়। এদিকে দেখলাম মনি শুধু কেঁদেই যাচ্ছে, কারণ মনি ভাবছে এত বছরের কষ্টের গোড়া তোলা সুখের সংসার তার চোখের সামনেই ভাঙতে চলেছে। আর আমি কি বা বলবো আর কি বা করব বুঝতে পারছি না। আমি একবার মনির দিকে আর একবার মীরার দিকে তাকাচ্ছি। মীরা যদিও মনির মতো কাঁদছে না, তবুও আমি জানি ওর মনে কি চলছে। ও কখনো নিজেকে ওনার কাছে নিজের কষ্ট প্রকাশ করে না, তাই আমি ওদের কিছু না বলে ওখান থেকে বাড়ির ছাদে চলে আসি। তখন কাব্যকে যেতে দেখে মনিও কাব্যর পেছনে যাওয়া চেষ্টা করলে তখন ভাবি বলল, মনি, ওকে একটু একা থাকতে দাও। ও খুব বড় একটা শক খেয়েছে আজ, তা কাটিয়ে উঠতে ওকে একটু সময় দেওয়া দরকার। তারপর আমি ছাদে চলে আসি আর ছাদের এক কোণে বসে বসে ওদের কথাগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। ছাদের এক কোণে এখনো বসে আছি। হঠাৎ কে যেন আমার পাশে এসে বসে আর আমার কাঁধে হাত রাখে। আমি চমকে উঠে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কারণ আমার কাঁধে যে মাথা রেখেছে সে আর কেউই নয়, ও হলো আমার প্রথম স্বপ্ন নীলা, যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি নীলার দিকে তাকিয়ে আছি। এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি, এখনো সেই আগের মতোই আছো। হ্যাঁ, তা তো থাকবই, তুমি তো বুড়ো হয়ে যাচ্ছ। তা আমার বুড়োটার মন খারাপ কেন? কি এত ভাবছো? ভাবছি শুধু আমার কারণে আজ তিনটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। জান, আমার না বেঁচে থাকতে খুব কষ্ট হয়, বারবার মরে যেতে ইচ্ছে করে। চুপ, এই মরার কথা আর একবারও বললে আমি কিন্তু তোমার সাথে আর কোনোদিন কথা বলতে আসবো না। আর কে বললো তোমার কারণে 3টা জীবন নষ্ট হয়েছে? আমাদের সাথে যা যা হয়েছে তা আমাদের ভাগ্যে লেখা ছিল। আর এখন তুমি যদি মারা যাও, তাহলে একবারও কি ভেবে দেখেছো তোমার ছেলে মেয়ে দুটার কি হবে? আপু আর মনি আপুর কি হবে? তুমি হয়তো আপুর উপর রাগ করে আছো, তা থাকাটা স্বাভাবিক, কারণ আপু তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তোমাকে কষ্ট দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, আপু তোমাকে সত্যি অনেক ভালোবাসে। ও কোনোদিন মুখ ফুটে এটা বলবে না যে কাব্য আমি তোমাকে ভালোবাসি, কারণ আপু জানে তুমি তাকে ভালোবাসবে না। আর মনেও আপু তোমাকে অনেক ভালোবাসে, হয়তো আমাদের থেকে একটু বেশি।
তুমি কি তাকে কষ্ট দিতে পারবে? যার কারণে তুমি বেঁচে আছো, তাকে এভাবে মাঝ রাস্তায় একা ফেলে যেতে পারবে? তোমার যখন কিছু মনে ছিল না, তখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসতে। একবার নিজের জীবনের উপলব্ধি থেকে ভেবে দেখো, আমি তোমাকে যখন ছেড়ে গিয়েছিলাম তখন আমার কেমনটা লেগেছিল। আমি না হয় তোমার মা বাবা, আমার বোন এবং মণিয়াপুর কথা বাদ দিলাম, কিন্তু তোমার ছেলে মেয়ের কথা ভেবে দেখো। মেয়েটা আজ পর্যন্ত তার বাবাকে দেখে নাই, রাতের একটা তারাকেই তার বাবা মনে করে। আর আজ যখন জানতে পেরেছে তার বাবা বেঁচে আছে, সে কতটা খুশি হয়েছে। তুমি কি তোমার মেয়ের খুশি কথা একবারও ভেবে দেখবে না? এই সমস্ত কথা এক নিঃশ্বাসে বলল নীলা আমাকে। আমি এখন কি করব তুমি বলো? আমি না পাবো তোমাকে ভুলে যেতে, আর না পারছি ওদের মেনে নিতে। আমি এটাও অস্বীকার করতে পারবো না যে আমি না চাইলেও ওদের মায়ায় জড়িয়ে পড়েছি। আমি ওদের মায়া থেকে বের হতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। প্লিজ নীলা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। হয় না কাব্য, তুমি ওদের মায়া থেকে বেরোতে পারবে না, কারণ ওরা তোমার বিয়ে করা বউ। তুমি যতই ওদের মায়া থেকে বের হতে চাইবে, ততই ওদের মায়ায় জড়িয়ে যাবে। তাহলে আমি কি করব তুমি বলো নীলা। তুমি ওদের মেনে নাও। আঙ্কেল, তুমি কার সাথে কথা বলছো? হঠাৎ রাইসার কথা শুনে পাশে তাকিয়ে দেখি নীলা আর পূর্ণ উধাও। তাহলে তাহলে এটা কি আমার কল্পনা ছিল? এতক্ষণ যা যা বললাম সব নীলা আমাকে কল্পনা করিয়ে বলেছেন হয়তো। নীলা এখন কোথা থেকে আসবে? কারো সাথে না মা? তুমি এত রাতে এখানে কি করো? আম্মু বলল ছাদে নাকি আব্বু আমার জন্য দাঁড়িয়ে আছে। এখানে তো তুমি ছাড়া আর কেউ নাই। তাহলে কি তুমি আমার আব্বু? রাইসার মুখে আব্বু ডাক শুনে বুকটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। নিজের সন্তানের মুখে আব্বু ডাক শুনলে যে এতটা শান্তি লাগে তা আগে কখনো জানতাম না। তাই আমি রাইসাকে বুকে নিয়ে ওর মুখে একটা চুমু। হ্যাঁ মা, আমি তোমার আব্বু। আর একবার আব্বু বলে ডাক না মা। আব্বু আব্বু, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো আমার স্কুলের বন্ধুরা ওরা আমাকে প্রতিদিন বলে এর বাবা পুতুল কিনে দিয়েছে, ওর বাবা এটা কিনে দিয়েছে, এর বাবা ওটা কিনে দিয়েছে, এটা কিনে দিয়েছে। তখন আমার না খুব খারাপ লাগতো। আর জানো আব্বু, ওদের আব্বু আম্মুরা ওদের প্রতিদিন স্কুলে নিয়ে যায়, দিয়ে আসে। কিন্তু তুমি আর দুই আম্মু কি আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাবে? প্রতিদিন আমার সাথে খেলবে? হ্যাঁ মা, আমি তোমাকে রোজ স্কুলে নিয়ে যাব, তোমার সাথে খেলবো, অনেক খেলনা কিনে দিব। রাইসা মা যাও, তোমার দাদি ভাইয়ার সাথে খেলতে ডাকছে তোমাকে। যাও ভাইয়ের সাথে খেলা করো। আমি সামনে তাকিয়ে দেখি মীরা আর মনি দাঁড়িয়ে। ঠিক আছে ছোট আম্মু। আচ্ছা আব্বু, তুমি থাকো, আমি ভাইয়ার সাথে খেলবো এখন। এটা বলেই রাইসা চলে গেল। আমি ওদের দেখে আবারও ছাদের এক কোণে দাঁড়ালাম, আর ওরা দুইজন আমার দুই পাশে এসে দাঁড়িয়ে পড়ে। কেউ কোনো কথাই বলছি না। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে মীরা বলল, কাব্য, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই, তবুও তোমাকে বলবো, যদি পারো মেয়েটার মুখের দিকে চেয়ে আমাকে ক্ষমা করে দাও। আমি একটা ভুলের প্রতিশোধ এর নেশায় আমাকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু বিশ্বাস করো, যেদিন আমি সত্যটা জানতে পেরেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত কখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। অনেকবার নিজেকে শেষ করে দিতে চেয়েছি, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি কিছুই করতে পারিনি। কাব্য একদম চুপ হয়ে আছে। অন্যদিকে মনি বলা শুরু করলো, দেখো কাব্য, সব মানুষই তো ভুল করে থাকে, আর আমিও করেছি, তোমার সাথে অন্যায় করেছি। অনেক বছর তোমাকে তোমার পরিবার থেকে দূরে রেখেছি, যদি পারে আমাকেও মাফ করে দাও প্লিজ। আচ্ছা, আমরা চাইলে তিনজন কি পুরনো সব কথা, সব অতীত ভুলে নতুন করে জীবনটা সাজাতে পারবো না? পারি না এমন একটা দুনিয়া বানাতে যেখানে আমরা তিনজন আর আমাদের ছেলে মেয়ে থাকবে, বিশ্বাস আর ভালোবাসা। আমি জানি কাব্য, তোমার হৃদয় জুড়ে নীলা আছে, তবু যদি পারো। ঠিক তখনই কে যেন আমার কানে কানে বলছে, কি এত ভাবছো? ওদের মেনে নাও, আমি না হয় তোমাদের মাঝেই বেঁচে থাকবো। আর আমি তো আছি সবসময় ছায়ার মতো তোমার পাশে। এদিকে ওরা আমার পাশে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে দুই হাত দিয়ে দুজনের হাত ধরলাম। ওরা আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে আমার কাঁধে মাথা রাখে, রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। আমি যেন স্পষ্ট অনুভব করতে পারছি কে যেন দূর আকাশ থেকে আমাদের তিনজনের দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, আর আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে চোখের পানি দামি কিন্তু ফিরে পাওয়ার হারিয়ে তা নাইবা জানলেন। কিছু কথা অজানায় না হয় থাকুক,